স্বামীকে সারপ্রাইজ দিতে স্বামীর অফিসে চলে আসে মাইসা, কিন্তু এখানে এসে নিজেই সারপ্রাইজড হয়ে যাবে কখনোই চিন্তা করেনি। অফিসের গেট দিয়ে ঢুকতে যেতেই দেখতে পাই শিহাব ক্যান্টিনে একটা মেয়ের হাত ধরে খাবার খাচ্ছে এবং মেয়েটাকে খাইয়ে দিচ্ছে। খুনসুটি এবং দুজনের হাসি মুখটা দেখেই বোঝা যাচ্ছে দুজনের মধ্যে গভীর কোনো সম্পর্ক আছে। পায়ের তলার মাটি যেন নড়ে ওঠে মাইশার, চোখ দুটো টলমল করে ওঠে, বুকটা অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। হাতে থাকা রিপোর্টগুলো পড়ে যায়, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে স্বপ্ন দেখছে। এখনই ঘুম ভেঙে যাবে এবং স্বপ্ন মিথ্যে হয়ে যাবে। চোখ বন্ধ করে চোখ খোলে, কিন্তু স্বপ্ন ভাঙে না, কারণ এটা যে স্বপ্নই নয়। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানে মাইশা, নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা মাত্র, নিজেকে বোঝানোর চেষ্টা করে। মেয়েটা ওনার বোন, আর কিছুই না। ভালোবেসে বিয়ে করেছিল দুজন, বাবা এবং সৎ মায়ের মুখে চুনকালি মাখিয়ে বিয়ের দিন পালিয়েছিল শিহাবের হাত ধরে। সুখের সংসার গড়েছিল দুজনে। এই পরিবার এখনও তাদের মেনে নেয়নি, তবে শিহাবের মা শিহাবের সাথে কথা বলে, কয়েকবার এসেছিল তাদের বাড়িতে। মহিলা মাইশাকে একটুও পছন্দ করে না। খাওয়ার এক পর্যায়ে শিহাবের নজর পড়ে মাইশার উপর, চমকে ওঠে সে। এই সময়ে এখানে মাইশাকে একদমই আশা করেনি। খানিকটা ভীতু হয়ে ওঠে শিহাবের মুখখানা। সে টিস্যু দ্বারা হাত মুছে এগিয়ে যায় মাইশার দিকে। মাইশা মুখখানা দেখে অস্বাভাবিক মনে হচ্ছে। তো তো তুমি এখানে? একটু হাসার চেষ্টা করে বলে শিহাব। মাইশা জবাব দেয় না, দুই গাল বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শিহাব হাত এগিয়ে মাইশাকে ধরতে যায়, দুপা পিছিয়ে যায় মাইশা। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে রিপোর্টগুলো তুলে নেয়। ততক্ষণে ইভা নামের মেয়েটি এগিয়ে আসে, মাইশার সামনেই শিহাবের হাত জড়িয়ে ধরে। মাইশার দিকে তাকিয়ে একগাল হেসে বলে। তুমি এখানে? মাইশা মাথা নিচু করে ফেলে। এসব দেখার মতো ধৈর্য তার নেই। বিয়ের পরে প্রতিটি মেয়ের অলংকার হচ্ছে তার স্বামী। সেই স্বামীর বাহুডোরে অন্য নারীকে সহ্য করার ক্ষমতা কোনো স্ত্রীর নেই। শিহাব এবার থেকে হাত ছাড়িয়ে নেয়। মাইশা, এনি প্রবলেম? এখানে চলে আসলে যে? মাইশা দীর্ঘশ্বাস ফেলে, শক্ত গলায় জিজ্ঞেস করে। এই মেয়েটার সাথে তোমার এত কি সম্পর্ক? ইভা যেন এটাই অপেক্ষায় ছিল। সে ফট করে বলে ওঠে। আমরা রিলেশনশিপে আছি, দুজন দুজনকে ভালোবাসি। আর একটা সেকেন্ডও দাঁড়ায় না মাইশা, কাঁদতে কাঁদতে চলে যায় এই জায়গা ছেড়ে। আগেই আন্দাজ করেছিল মাইশা, গভীর রাত করে বাড়ি ফেরা বা কখনো রাতে বাড়িতেই ফেরে না শিহাব। মাইশা জিজ্ঞেস করলে জবাব দেয় অফিসের কাজ ছিল। কতদিন হয়ে গেল মাইশার সাথে বসে খাবার খায় না, ভালো করে দুটো কথাও বলে না। মাইশা ভেবে নিয়েছিল হয়তো কাজের ব্যস্ততা, একটা বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে। দীর্ঘ 2 মাস যাবৎ মাইশা অসুস্থ, জ্বর, মাথা ঘোরা, বমি, এসব যেন লেগেই আছে। শিহাবকে বলেছিল, শিহাব হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলেছিল চেক আপ করিয়ে নিতে। অভিমানে মাইশা ডক্টর দেখায়নি, কিন্তু আজকে আর টিকতে না পেরে ডক্টরের কাছে যায় এবং জানতে পারে সে প্রেগনেন্ট। তার মধ্যে নতুন একটা প্রাণ বেড়ে উঠছে। খুশিতে কেঁদে ফেলেছিল মাইশা। সেই খুশিটা ভাগ করে নিতে এসেছিল শিহাবের সাথে, কিন্তু সবার কপালে সুখ সয় না। সেই দিনও গভীর রাতে বাড়ি ফেরে শিহাব। মাইশা আজকে আর ঘুমায়নি, ঘুম যেন তার উড়ে গেছে। দরজার কাছেই বসেছিল শিহাবের পথ চেয়ে। শিহাব বাড়িতে ঢুকতেই মাইশা প্রশ্ন ছুড়ে দেয়। আমাকে এভাবে ঠকাতে পারলে তুমি? কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে উঠেছে মাইশার। এলোমেলো চুল, অগোছালো শাড়িটা, হাতে এবং মুখে আঁচড়ের দাগ। মাইশা খুব রেগে গেলে নিজেই নিজেকে আঘাত করে, এটা জানা শিহাবের। শিহাব হাতঘড়ি খুলতে খুলতে জবাব দেয়। ঠকালাম তো, কি করবে? চলে যাবে তো যাও না, কে আটকাচ্ছে তোমায়? আজকে যেন মাইশার অবাক হওয়ারই দিন। সে অবাক হয়ে তাকিয়ে থাকে, কাঁদতে যেন ভুলে গেছে। তুমি ছাড়া আমার আর কেউ নেই শিহাব। তুমি কি করে পারলে আমার মতো একটা এতিমের সাথে এত বড় প্রতারণা করতে? বলতে বলতে শিহাবের দিকে এগিয়ে আসে মাইশা। শিহাব বিরক্তির নিঃশ্বাস ফেলে, শার্টের বোতাম খুলতে খুলতে মাইশার দিকে ঘোরে। ডিস্টার্ব করো না, বের হও রুম থেকে। মাইশা শিহাবের শার্টের কলার টেনে ধরে। ভয়ঙ্কর দেখাচ্ছে মাইশার মুখখানা। চিৎকার করে বলে ওঠে। বের হব না আমি, কি করবে তুমি? শিহাব ধাক্কা দিয়ে মাইশাকে নিজের থেকে ছাড়িয়ে দেয়। তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায় মাইশা। ব্যথা পায় পায়ে, ব্যথাকে পাত্তা না দিয়ে বলে ওঠে।
তোমার মা তোমাকে এসব করতে বলেছে তাই না? বেয়াদব মহিলা, ছেলের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছে, নোংরা মহিলা একটা। শিহাব শরীরে সর্বশক্তি দিয়ে লাথি মারে মাইশার পেটে। দেয়ালে মাথা লেগে যায়। পেটে হাত দিয়ে ব্যথায় কুকিয়ে ওঠে মাইশা, যেন দম বন্ধ হয়ে আসে। দুনিয়া যেন থমকে যাচ্ছে। আমার মাকে নিয়ে একটাও কথা বলবি না তুই? চিৎকার করে বলে ওঠে শিহাব। মাইশা চুপ থাকে না, কথা তাকে বলতেই হবে। এভাবে আর কতদিন? দু হাত পেটে চেপে ধরে বলে ওঠে, বলবোই আমি, নোংরা মা তোমার। ওই মহিলা নিজের মেয়েকে 3বার বিয়ে দিয়েছে, এখন ছেলেকেও তাই করতে চাচ্ছে, না জানি নিজেও কয় পুরুষ। বাকিটা শেষ করতে পারে না মাইশা। শিহাব বেল্ট খুলে এলোপাথারি মারতে থাকে মাইশাকে। মাইশার আহাজারি কান্না শিহাবের কান অবধি পৌঁছায় না। মারতে মারতে অস্থির হয়ে থামে শিহাব। টেনে হিসড়ে মাইশাকে বাড়ির বাইরে নিয়ে আসে। ক্লান্ত মাইশা আহাজারি করে একটাই কথা আওড়াতে থাকে, আমাকে বের করে দিও না, তুমি ছাড়া আমার কেউ নেই, আমি সারা জীবন তোমার পায়ের কাছে পড়ে থাকবো। মাইশার কথা কানে তোলে না শিহাব। হাতে পায়ে এক বিন্দু শক্তি নেই শিহাবকে থামানোর। চোখ দুটো লেগে আসছে। শরীর ছেলে দিয়েছে অনেক আগেই। ঠোঁট দুটো নড়ছে না আর। রক্তে পায়ের পাতা অবধি ভিজে গেছে। বাড়ির মেন গেট পেরিয়ে রাস্তায় এনে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সারা শরীর ব্যথায় জর্জরিত মাইশা জ্ঞান হারিয়ে পড়ে থাকে মেন রোডে। পাষাণ শিহাব চলে যায় তার বিয়ে করা স্ত্রীকে ফেলে, যার গর্ভে বাসা বেঁধেছে তারই অংশ। মেয়ে বায়না ধরেছে আইসক্রিম খাবে। মেয়ের বায়না কখনোই ফেলে দেয় না আমিনুল ইসলাম। যখন যেটা বলবে তিনি সেটাই হাজির করেন মেয়ের সামনে। রাত 2টো ছুঁই ছুঁই। আমিনুল ইসলামের মেয়ে আয়রার ঘুম ভেঙে যায়, আর ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে সে আইসক্রিম খাচ্ছে। আমিনুল ইসলামের স্ত্রী রাবিয়া মেয়ের এই আবদারে চোখ পাকিয়ে তাকালেও আমিনুল ইসলাম হেসে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে, কারণ বাড়িতে আইসক্রিম নেই। পাড়ার দোকানে আইসক্রিম না পেয়ে বাজারের উদ্দেশ্যে ছুটেছেন তিনি। তখনই গাড়ির হেডলাইট জ্বলতেই দেখতে পায় রাস্তার মাঝখানে একটা মানুষ পড়ে আছে। বুকটা কেঁপে ওঠে আমিনুলের। গাড়ি ব্রেক করে নেমে পড়ে। মেয়েটার সামনে হাঁটু মুড়ে বসে নাকের কাছে হাত রাখে। নিঃশ্বাস চলছে, তার মানে এখনো বেঁচে আছে। তার মেয়ের বয়সী মেয়েটা কোনো কাল বিলম্ব না করে কোলে তুলে নেয়। গাড়ির পেছনে মেয়েটাকে শুইয়ে দিয়ে কল করে তার ছেলে রিয়াদকে। রিয়াদ গেমস খেলা শেষ করে সবেই চোখ দুটো বন্ধ করেছিল। অসময় কল পেয়ে বিরক্ত হয়। বালিশের তলা থেকে বের করে কানে তোলে। আব্বা, জলদি সিটি হসপিটালে চলে এসো কিছু টাকা নিয়ে। এক লাফে উঠে বসে রিয়াদ। হাসপাতাল? বাবার কিছু হলো নাকি? পাপা, আর ইউ ওকে? আমি ঠিক আছি, একটা মেয়ে অসুস্থ, তুমি এসো, আমি বুঝিয়ে বলছি। পরপর কল কেটে দেয়। গাড়িতে বসে পড়ে। সময় নষ্ট করা ঠিক হবে না। গাড়ি স্টার্ট দিতে গিয়ে মনে পড়ে মেয়ের কথা। ফোনটা আবারও হাতে নেয়। টেক্সট করে মেয়ের নাম্বারে। সরি মাম্মাম, পাপ্পা তোমার আবদার পূরণ করতে পারলো না। হাসপাতালের করিডোরে বসে আছে আমিনুল ইসলাম। চিন্তার ভাঁজ তার কপালে। মেয়েটাকে এভাবে কে মেরেছে? বয়স অল্প, এই বয়সে এত অত্যাচার? বাবা মা এমনটা করেছেন? না, তারা এমন করবে কি করে? আমিনুল তো জীবনে ছেলে মেয়ের সাথে উচ্চস্বরে কথাই বলেনি। তাই তার ধারণা পৃথিবীর সকল বাবা মা তার সন্তানের সাথে উচ্চস্বরে কথা বলতে পারে না। মারা তো দূরের কথা। রিয়াদকে দেখা যাচ্ছে, দৌড়ে আসে। আমিনুল মুস্কি হাসে। ছেলে তার বড় হয়ে গেল দেখতে দেখতে। এই তো এবার ফাইনাল ইয়ারে উঠবে। রিয়াদ এসে বাবার পাশে বসে হাঁপাতে হাঁপাতে বলে, কার কি হয়েছে? তোমার বোনের জন্য আইসক্রিম কিনতে বেরিয়েছিলাম, তখন দেখলাম রাস্তার পাশে একটা মেয়ে পড়ে আছে। শরীরে তার মারের দাগ, হয়তো কেউ প্রচুর মেরে রাস্তায় ফেলে রেখে গেছে। রাগ হয় রিয়াদের, আবার আফসোস হয় মেয়েটার জন্য। ইস, অনেকটাই মেরেছে বোধ হয়। ভেতরে ডাক্তার চেক আপ করছে। রিয়াদ বাবার কাঁধে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে ফেলে। খুব ভালো ঘুম হয়েছে শিহাবের। মনটা বেশ ফুরফুরে লাগছে। মাইশা ছিল চোখের কাঁটা। আবেগের বসে বিয়ে করে নিয়েছিল মেয়েটাকে। তখন কি দেখে পাগল হয়েছিল এখনো বুঝতে পারে না শিহাব। দূর, আরও একটু দূরে ফেলে দেওয়া উচিত ছিল। রাস্তায় ফেলে আসলো, সকাল সকাল লোক জড়ো হবে। সকলে প্রশ্ন ছুড়বে। এই পাড়ায় সকলেই চেনে মাইশাকে। বাড়িতেই থাকতো। এবারই ও বাড়ি টই টই করাই ছিল তার স্বভাব। সকালে লোক জড়ো হবে, শিহাবের দিকে প্রশ্ন ছুড়ে দিলে শিহাব জবাব দেবে। একটা ছেলের সাথে পরকীয়ায় জড়িয়েছিল এবং গতকাল সেই ছেলের সাথে ব্যাংকক গিয়েছিল। সে ছেলেটাই হয়তো এমন করে মেরে এখানে রেখে গেছে। নিজেকে নিজে বাহবা দেয় শিহাব।
বাহ, এত বুদ্ধি তার মাথায়। বিছানা থেকে নামতেই চোখ পড়ে মেঝেতে। রক্ত পড়ে আছে বেশ খানিকটা। কপালে ভাঁজ পড়ে শিহাবের। এমন আঘাত তো করেনি যে রক্ত ঝরতে পারে। তাহলে এই রক্ত আসলো কোথা থেকে? না চাইতো একটু চিন্তা হচ্ছে শিহাবের, কিন্তু সেই চিন্তার রেশ কেটে যায় যখন ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে সুইটহার্ট নামটা জ্বলজ্বল করছে। শিহাব মুচকি হেসে ফোনটা রিসিভ করে। অশ্লীল আলাপে ব্যস্ত হয়ে পড়ে প্রেমিকার সাথে। ডক্টর যখন বলছে এখন সে ঠিক আছে, একটুর জন্য তার বাচ্চাটার কোনো ক্ষতি হয়নি। আমিনুল অবাক হয়, মেয়েটা বিবাহিত, আবার প্রেগনেন্ট। এই অবস্থায় একটা মেয়ের উপর এতটা জুলুম কেউ করতে পারে? রিয়াদের কপাল থেকে চিন্তার ভাঁজ সরছেই না। মেয়েটাকেই দেখার খায়েশ জন্মেছে তার। দেখতে চায় এক পলক মেয়েটাকে। ডক্টরের ভাষ্য মতে মেয়েটাকে এখন বাড়ি নিয়ে যেতে পারে, কিন্তু মেয়েটার বাড়ি কোথায়? আমিনুল দাঁড়িয়ে যায়, গুটি গুটি পায়ে কেবিনে ঢুকে পড়ে। তার পেছন পেছন রিয়াদও ঢুকে পড়ে। মামুনি, শীতল কণ্ঠে চমকে ওঠে মাইশা। দৃষ্টি সরিয়ে তাকায় লোকটার মুখ পানে। জীবনে কখনো বাবার মুখে মা, মামুনি, আম্মু এসব ডাক শোনেনি। ভালো করে কখনো কথা বলেছে কিনা জানা নেই মাইশার। আমিনুল বসে মাইশার পাশে। রিয়াদ তাকিয়ে আছে মাইশার দিকে। মেয়েটাকে সে আগেও কোথায় দেখেছে, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারছে না। তোমার বাবা কোথায়? বাবার নাম কি? মাইশার সাথে সাথে জবাব দেয় না, একটু সময় নেয়। মনে মনে কয়েকবার আওড়ায় বাবার নামটা, তারপর বলে, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন আঙ্কেল? সামান্য একটু থাকার জায়গা। আমার এই দুনিয়ায় কেউ নেই। স্বামী ছিল, তিনি গতকাল তাড়িয়ে দিয়েছে আমায়। বলতে বলতে চোখের কর্নিশ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আমিনুল ইসলামের খারাপ লাগে। তিনি নিজেও এতিম ছিলেন, এতিমখানায় বড় হয়েছেন তিনি, এবং বর্তমানে বেশ কয়েকটা এতিমখানার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। মাইশার মাথায় হাত বুলিয়ে দেন তিনি। তুমি প্রেগনেন্ট, এই অবস্থায় কাজ করবে কিভাবে? আমি পারবো। এরপর আর কিছু বলার থাকে না আমিনুলের। সে দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়। ঠিক আছে। আর তখনই কেবিনে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে শিহাব। তেড়ে আসে মাইশার দিকে। মিস্টার শিহাব, আপনি এখানে? আমিনুল ইসলামের অফিসে চাকরি করে শিহাব। সম্পর্কে তিনি শিহাবের বস। কোনোভাবে শিহাবের মা শিরিন বেগম জেনে গিয়েছেন মাইশা হাসপাতালে আছে, এবং মাইশাকে অ্যাডমিট করিয়েছেন আমিনুল ইসলাম। তখনই মাথায় আকাশ ভেঙে পড়ে শিহাবের। মাইশা যদি তাকে সবকিছু বলে দেয় তাহলে চাকরি চলে যাবে। এত ভালো চাকরি কিছুতেই হাতছাড়া করতে চায় না শিহাব। তাছাড়া আমিনুল ইসলাম প্রতিবাদী মানুষ, তিনি মামলা ঠুকে দেবে। মাইশার চোখে ভয় নেই, অথচ তার ভয়ে সিটিয়ে যাওয়ার কথা ছিল। মাইশা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে শিহাবের দিকে। নিজের ভুল বুঝতে পারবে কি শিহাব? এই ছেড়ে যাওয়ার ডিভোর্সের যুগে মাইশা চায় তার সংসার বাঁচাতে, তার স্বামীর সাথে থাকতে, সন্তানকে ভালোবাসায় মানুষ করতে। শিহাবকে চুপ থাকতে দেখে রিয়াদ বলে ওঠে, আপনি কি চিনেন তাকে? হ্যাঁ স্যার, চিনি, ও আমার বউ। চোয়াল শক্ত করে ফেলে আমিনুল ইসলাম। রেগে যায় রিয়াদও। ওকে এইভাবে আঘাত কে করেছে? শক্ত কণ্ঠ আমিনুলের। শিহাব ঘাবড়ে যায়। মা তাকে পাক্কা খবর দিয়েছে। এখন পর্যন্ত মাইশা কিছুই বলেনি তাদের। তার মানে সুযোগ এখন শিহাবের। শিহাব জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে ওঠে, গতকাল বয়ফ্রেন্ডের সাথে ভেগে গিয়েছিল। আমি অনেকবার আটকানোর চেষ্টা করেছি, পারিনি। তারপর আর খোঁজ নেওয়া হয়নি। হয়তো ছেলেটাই তার এই অবস্থা করেছে। অকপটে একখানা মিথ্যে বলে ফেলে শিহাব। একটুও জিহ্বা কেঁপে ওঠে না তার। মাইশা তাচ্ছিল হাসে। কার সাথে সংসার করতে চাচ্ছিল সে? অভাগীর কপালে সুখ লেখা থাকে না। আমিনুল ইসলামের বিশ্বাস হবে না করেও বিশ্বাস হয়ে যায়। কেননা শিহাবকে চিনে তিনি 4 বছর যাবৎ, আর মাইশাকে 8 ঘন্টার মতো। নিঃসন্দেহে শিহাব সত্যি বলছে, কিন্তু শিহাবের কথা বিশ্বাস হয় না রিয়াদের। সে ভ্রু কুঁচকে বলে ওঠে, আপনি কি করে জানলেন উনি এখানে আছে? এটা তো কারোরই জানার কথা না। আমরা কেউ জানাইনি। শিহাব ঘাবড়ে যায়। কি জবাব দেবে এখন সে? আমিনুল ইসলামও এবার ভ্রু কুঁচকে ফেলে। শিহাবের কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামি বলে দিচ্ছে কোনো একটা গন্ডগোল আছে। বিচক্ষণ আমিনুল বুঝতে পারে ছেলেটা ভয় পাচ্ছে, কিন্তু কেন? শিহাব আমতা আমতা করে বলতে থাকে। বলুন। তাড়া দেয় রিয়াদ। আমার একটা বন্ধু কল করেছিল আমায়, দেখেছে মাইশা এখানে। আরেকটা মিথ্যে। রিয়াদের সন্দেহ দূর হয় না। জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, কোন বন্ধু? তাকে ডাকুন। কিন্তু বাবার সামনে এত কথা বলা ঠিক হবে না, তাই চুপ করে যায়।
আমিনুল ইসলাম মাইশার মাথায় হাত বুলিয়ে বলে। তোমার স্বামী সত্যি কথা বলছে। শিহাব কঠিন দৃষ্টিতে তাকায় মাইশার দিকে, চোখ দিয়ে সে হুমকি দিচ্ছে, সত্যি বললে মেরে ফেলবো তোমায়। দীর্ঘশ্বাস ফেলে মাইশা। হয়তো সত্যি বলছে, আমি ঠিক জানি না। মাইশার এরকম জবাবে সন্তুষ্ট হতে পারে না রিয়াদ। মেয়েটা ভয় পেয়ে মিথ্যে বলছে। চতুর রিয়াদ বুঝতে সময় লাগে না, তবে সে কথা বলে না, চুপচাপ দেখতে থাকে। শিহাব রিয়াদের দৃষ্টি খেয়াল করেছে। যত দ্রুত সম্ভব এখান থেকে কেটে পড়তে হবে, না হলে বিপদ বাড়বে। স্যার, ধন্যবাদ আপনাকে, আমার স্ত্রীকে বাঁচিয়েছেন। আমি এবার ওকে নিয়ে যেতে পারি? আমিনুল জবাব দেয় না। জীবনের কত কঠিন সময় পার করেছেন তিনি, কিন্তু কখনো দোটানায় পড়েনি। আজকে কেমন দোটানা কাজ করছে। মেয়েটাকে নিজের সাথে নিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু এটা তো সম্ভব নয়, অধিকার নেই। শিহাব উত্তরের অপেক্ষা করে না। মাইশার হাত থেকে ক্যানুলা একটানে খুলে ফেলে কোলে তুলে নেয়। রক্ত উঠে যায় হাতে। মাইশা ব্যথা পেলেও শব্দ করে না, কারণ মনে যে এর চেয়েও বিশাল ব্যথা পোষণ করে রেখেছে। চোয়াল শক্ত করে ফেলে রিয়াদ, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। শিহাব কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পরে বলে, পাপা, ছেলেটার কাছে মেয়েটা সেফ না। আমিনুল মুচকি হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। একজন স্ত্রী সবসময় তার স্বামীর কাছে সেফ থাকে। দেখছো ছেলেটাকে? মেয়েটা পরপুরুষের আসক্ত, তবু কেমন বউকে মেনে নিল। স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই বাবা। বাবার কথা ভালো লাগে না রিয়াদের। বাবা ঠিক বলছে না, মানুষ চিনতে ভুল করেছে। অতিরিক্ত সরল তার বাবা। জীবন কঠিন পরিস্থিতি পার করেছে, অভাব দেখেছে, কিন্তু কখনো ছলচাতুরি বা দুমুখ সাপের কবলে পড়েনি, তাই তার অভিজ্ঞতা কম। মাইশাকে বাড়িতে নিয়ে আসে শিহাব। একটা কথা বলে না সে। মাইশাকে বিছানায় শুইয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মাইশা শিহাবের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কল করে শিরিন বেগম। শিহাব মুস্কি হাসে, কলটা রিসিভ করে। তোর বউ প্রেগনেন্ট? শিহাব খানিকটা অবাক হয়। মাইশা প্রেগনেন্ট, অথচ তাকে বলল না। সিহাব, বাচ্চাটা নষ্ট করে ফেল। চমকে ওঠে শিহাব। কি বলছো মা? আমার অংশ কি? দেখ বাবা, শিহাবের মা বলে, আমার কথা না শুনে মাইশাকে বিয়ে করে জীবনে অনেক বড় ভুল করেছিস। এখন এই বাচ্চা দুনিয়াতে এনে দ্বিতীয় ভুল করিস না। মাইশাকে ছাড়তে হলে আগে বাচ্চাটাকে মারতে হবে। শিহাব জবাব দেয় না। শিরিন বিরক্ত হয়, তবে নিজের বিরক্তি নিয়ন্ত্রণ করে বলে, এবার বাবা কোটিপতি, টাকা সম্পত্তি তোর নিজের দখলে নিতে হবে। এরকম বাচ্চা ভবিষ্যতে অনেক পাবি, কিন্তু এবার হাতছাড়া হয়ে গেলে পাবি না। আমার কথা বুঝতে পারছিস? শিহাব কিছু একটা চিন্তা করে, তারপর জবাব দেয়, হ্যাঁ মা, বুঝতে পেরেছি। বাচ্চাটা নষ্ট করে ফেললে এমনিতে মাইশা আধা পাগল হয়ে যাবে, তারপর একটু টর্চার করলে ফুল পাগল হবে, তখন পাবনায় ভর্তি করে আমি বিয়ে করব। শিরিন মুস্কি হাসে। এটাই চাচ্ছিল সে, আর একটু উস্কাতে বলে, মাইশার তো কেউ নেই, মেরে ফেললেও কেউ মামলা করবে না বা খোঁজ নেবে না। মেরে দে, আর কত অপেক্ষা? ঝামেলা চুকে যাক, পাগল হতে সময় লাগবে। আহ মা, বুঝতে পারছো না? এখন মেরে দিলে সবাই সন্দেহ করবে। আস্তে ধীরে মারতে হবে, যাতে সবাই বুঝে এটা খুন নয়। অফিসের একটা ফাইল চুরি হয়ে গিয়েছে। আমিনুল ইসলামের ধারণা মতে কেউ এসেছিল অফিসে এবং ফাইল চুরি করে নিয়ে গিয়েছে। সন্দেহের বশে তিনি অফিসের সিসিটিভি ফুটেজ চেক করছে। হঠাৎ তার নজরে পড়ে একটা দৃশ্যের উপর, ইভা এবং শিহাবের ঘনিষ্ঠ কিছু মুহূর্ত। অফিসে এসব চলছে। অপ্রীতিকর অবস্থায় দুজন নিজেদের লালসা মেটাতে ব্যস্ত। অফিসের পিছনের দিকে মানুষজনের চলাচল কম, ফাঁকা জায়গায় সুযোগ নিচ্ছে তারা। সবকিছু স্পষ্ট হয়ে যায় আমিনুলের কাছে। দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেন তিনি। চোয়াল শক্ত হয়ে আসে। শিহাবকে চরম শাস্তি দেওয়ার ফন্দি মনে মনে এঁটে ফেলে। সাথে মাইশাকে সুন্দর একটা ভবিষ্যতের প্ল্যানিংও করে ফেলে। সবার আগে খুঁজে বের করতে হবে মাইশাকে। মাইশা শিহাবের প্ল্যানিং শুনে ফেলে। শিহাবের ফোন বাজার শব্দে সে বুঝতে পেরেছিল নিখুঁত কোনো পরিকল্পনা করা হবে, এবং হলেও তাই। দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। মানুষ এমনও হয়, দরজার আড়াল থেকে সরে দাঁড়ায়, দৌড়ে চলে যায় ওয়াশরুমে, ঝর্ণা ছেড়ে চিৎকার করে কাঁদতে থাকে। ছোটবেলায় মা মারা গিয়েছে মাইশার। মানুষের মুখে শুনেছে মাইশার মাকে তার বাবা খুন করেছে। বাবা কখনো একটুকুও ভালোবাসেনি মাইশাকে। মাকে কবর দিয়ে তার পরের দিনই বিয়ে করে নতুন মা ঘরে আনে। দাদা দাদি, নানা নানু কেউই নেই মাইশার।
এতিম মাইশা বাবা এবং সৎ মায়ের মায়ের খেতে খেতেই বড় হয়েছে। কলেজে ওঠার পর পরিচয় হয় শিহাবের সাথে। ভালো লাগা ভালোবাসা খুনসুটির দুষ্টমিতে 2 বছর পার করে। একদিন হুট করে এক বুড়ো লোকের সাথে মাইশার বাবা তার বিয়ে ঠিক করে। বিয়ের দিন শিহাবের হাত ধরে পালিয়েছিল। 2 মাস ভালোভাবে সংসার করেছিল। তারপর থেকে শিহাব বদলাতে থাকে। অতীত ভেবে মাইশার কান্নার গতি বেড়ে যায়। তখন ইচ্ছে করছিল আমিনুল ইসলামকে সত্যিটা বলে দিতে, কিন্তু পায়নি। যদি তিনি বিশ্বাস না করত, তখন তো আবার শিহাবের সাথেই ফিরতে হতো। তখন শিহাব মাইশাকে মেরে ফেলতো, এটা জানে মাইশা। নিজেকে শক্ত করার প্রচেষ্টা চালায় মাইশা। এভাবে ভেঙে পড়লে চলবে না। নিজের জন্য না হোক, বাচ্চাটার জন্য মাইশাকে বাঁচতে হবে। এই নরক থেকে বের হতে হবে। শাওয়ার শেষ করে বের হয় মাইশা। ব্যথা কমেনি এখনো, সারা শরীর ব্যথায় জ্বলে যাচ্ছে। তাওয়াল দিয়ে চুল পেঁচিয়ে খাটে বসতে যেতেই বাইরে থেকে আওয়াজ পায়। মেয়েলি কণ্ঠ ভেসে আসে। মাইশা ধীরে সুস্থে দরজার কাছে এগিয়ে দাঁড়ায়। ইভা এসেছে। শিহাবের কোলে বসে চুম্বনে ব্যস্ত তারা। মাইশার চোখ বন্ধ করে নেয়, খাটে এসে বসে। 2 চোখ বেয়ে আবারও কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইভা কেন এসেছে? নিশ্চয়ই মাইশার বাচ্চা নষ্ট করার ঔষধ নিয়ে এসেছে। এবার নিশ্চয়ই খাবারের সাথে মিশিয়ে মাইশাকে খাইয়ে দেবে, আর তার অনাগত সন্তান মারা যাবে। মাইশা এটা মেনে নেবে? দীর্ঘ সময় নিজেদের চাহিদা মিটিয়ে ক্লান্ত হয়ে ফ্লোরে শুয়ে পড়ে শিহাব এবং শিহাবের হাতের উপর মাথা রেখে ইভা শোয়। জান, মেয়েটাকে তাড়াও না। শিহাব মাথার উপরে থাকা সাদা দেয়ালটার দিকে তাকিয়ে থাকে, ভাবছে সে কিছু। আমাদের বিয়ে হয়ে গেলে খুব ভালো হবে, তাই না ইভা? ইভা খুশিতে গদগদ হয়ে জবাব দেয়, হুম, খুব ভালো হবে। আমি মাইশাকে ঠকিয়ে তোমায় সঁপে নিচ্ছি। তোমার পরে অন্য কারো কাছে যাব না, আর কি গ্যারেন্টি আছে? বাঁকা হাসে ইভা। মাইসার মতন বোকা নই আমি, তোমার থেকেও বড় খেলোয়াড়, দুর্বল ভেবো না। শিহাব জবাব দেয় না। তোমার সোকল বউকে খাইয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে। শিহাব উঠে পড়ে, পরনের কাপড় ঠিক করে কিচেনে চলে যায়। গরম দুধে ঔষধ মিশিয়ে চলে যায় রুমে। ইভা ফোন দেখায় ব্যস্ত হয়ে পড়ে। শিহাব রুমে গিয়ে দেখে মাইশা নেই। ওয়াশরুমের দরজা খোলা। ব্যালকনিতে চলে যায় শিহাব, সেখানেও নেই মাইশা। টেনশনে পড়ে যায় শিহাব। কোথায় গেল? পালালো না তো? পালালে পালাক, এসবে ধার ধারে না শিহাব। কিছু পিকচার কালেক্ট করছে সে। মাইশার বিষয়ে কেউ কিছু বললে পিকচারগুলো দেখিয়ে দেবে এবং বলবে অন্য ছেলের সাথে পালিয়েছে। দুধের গ্লাসটা টেবিলে রাখতেই একটা চিরকুট দেখতে পায় শিহাব। ব্রুকুসকে চিরকুটটা হাতে নেয়। একটুখানি সুখের আশায় ভালোবেসেছিলাম তোমায়, কখনো ভাবিনি এভাবে দুঃখের সাগরে ভাসিয়ে দিবে। অভিশাপ দিব না তোমায়, ভালো থেকো। চিরকুটটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে শিহাব। ইমোশনাল কথাবার্তা তার ঠিক ভালো লাগে না, বিরক্ত লাগে। হাঁটতে হাঁটতে কতদূর চলে এসেছে জানা নেই মাইশার। গলা শুকিয়ে গিয়েছে, কাঠফাটা রোদ্দুর শরীর পুড়িয়ে দিচ্ছে। কপাল বেয়ে ঘাম ঝরছে, মাথা ঘুরছে। যে কোনো মুহূর্তে পড়ে যাবে এমন অবস্থা। আর হাঁটতে পারবে না মাইশা। রাস্তার পাশে বসে পড়ে, বড় বটগাছের ছায়া তোলে। চোখ দুটো বুজে আসছে, তাকিয়ে থাকা তাই। কোথায় যাবে? আল্লাহ কি একটা ব্যবস্থা করে দেবে? বাঁচার জন্য একটা রাস্তার সন্ধান দেবে, নাকি এখানেই সমাপ্তি ঘটবে মাইশার নামক মানুষটার? রিয়াদ গাড়ি করে যাচ্ছিল আয়রার স্কুলে। বাবা ব্যস্ত থাকায় তাকেই যেতে হচ্ছে বোনকে আনতে। হঠাৎ করে চোখে পড়ে মাইশার দিকে। মনের মধ্যে প্রশান্তি বয়ে যায় রিয়াদের। অ্যাটলিস্ট মেয়েটাকে খুঁজে পেল। সকাল থেকেই রিয়াদের চিন্তা হচ্ছিল ওই লোকটা মেয়েটার কোনো ক্ষতি না করে দেয়। গাড়ি সাইড করে দাঁড় করিয়ে মাইশার কাছে যায় রিয়াদ। মাইশা গাছে পিঠ থেকে চোখ বন্ধ করে আছে। হেই মিসেস, শুনতে পাচ্ছেন? কারো ডাকে পিটপিট করে চোখ খোলে মাইশা। সকালকার সেই ছেলেটাকে দেখে সোজা হয়ে বসে। চলুন আমার সাথে। মাইশা জবাব দেয় না এবং এক ফোঁটা নড়েও না। রিয়াদ বুঝতে পারে এভাবে মেয়েটা যাবে না। পাপা আপনার জন্য কাজ ঠিক করেছে। আমাদের এতিমখানায় রান্না করবেন এবং সেখানেই থাকবেন। স্যালারি একটু কম হবে, চলবে? মাইশার চোখ দুটো চিকচিক করে ওঠে। আস্তে আস্তে উঠে দাঁড়ায়। রিয়াদ মুচকি হাসে, গাড়ির পেছনের দরজা খুলে দেয়। একজন মানুষের সাথে আরেকজন মানুষের চেহারার কখন মিলে যায়? যখন তাদের মধ্যে রক্তের সম্পর্ক থাকে। এই যে এতিমখানার একটা ফুটফুটে বাচ্চার চেহারার সাথে শিহাবের চেহারার হুবহু মিল পাওয়া যাচ্ছে। বাচ্চাটার বয়স কত হবে? 3-4। যে কেউ দেখলে বলবে এই বাচ্চাটার সাথে শিহাবের রক্তের কোনো সম্পর্ক আছে।
দুজনের আদরখানি, কথা বলার ধরন, এমনকি হাঁটা চলার ধরনটাও একই রকম। এই যে এক দৌড়ে চলে আসলো আবুলের কাছে, আধো আধো গলায় গাল ফুলিয়ে কথা বলল। সবটা যেন শিহাবের ফটোকপি। মাইশা শুধু অবাক হয়ে বাচ্চাটাকে দেখছে। এই বাচ্চাটার সাথে শিহাবের কি সম্পর্ক থাকতে পারে? এই এতিমখানায় দেখাশোনা করেন আবুল নামের একটা লোক। রিয়াদ মাইশার দায়িত্ব আবুলকে দিয়ে চলে যায়। তার তাড়া আছে, আয়রাকে স্কুল থেকে আনতে যেতে হবে। যাওয়ার আগে মাইশার মাথায় হাত আমি বিকেলে আসব, চিন্তা করবেন না আপনি। পাপাও রাতে আসবে। যা প্রয়োজন হবে বলবেন এবং সাবধানে থাকবেন। মাইশা শুধু মাথা নাড়িয়েছিল, কোনো কথা বলেনি এবং তাকায়নি রিয়াদের দিকে। এতে রিয়াদ একটু আশাহত হয়, দুঃখ পায়। আবুল এই এতিমখানার দায়িত্বে আছে 8 বছর যাবৎ। বউ মারা যাওয়ার পরে একমাত্র সঙ্গী ছিল এতিমখানার বাচ্চাগুলো। কোনো সন্তান হয়নি তাদের, ভালোবেসে বিয়ে করেছিল এবং বিয়ের পরপরই জেনেছে তার বউ কখনোই মা হতে পারবে না। পরিবার এবং বউ নিজেও কত বলেছে আবুলকে দ্বিতীয় বিয়ে করতে, কিন্তু আবুল রাজি হয়নি। 30টা বছর একসাথে সংসার করে গিয়েছে। বলা বাহুল্য, এই 30 বছরে তাদের কখনো সিরিয়াস ঝগড়া হয়নি। বউয়ের গায়ে কখনোই হাত তোলেনি। প্রতিদিন অন্তত একবেলা বউকে নিজে হাতে খাইয়ে দিত আবুল। বড্ড ভালোবাসতেন তিনি তার প্রিয়সীকে। এবং এখনো বউ মারা গিয়েছে 9 বছর হবে। প্রতিদিন অন্তত 1 ঘন্টা বউয়ের কবরের পাশে বসে সময় কাটায়, গল্প করে বউয়ের কবরের দিকে তাকিয়ে। আবুলের কোলে যে বাচ্চাটি রয়েছে, সেই বাচ্চাটার চেহারার সাথেই শিহাবকে মেলাচ্ছে মাইশা। নিজের কৌতূহল না দমাতে পেরে প্রশ্ন করে ফেলে, চাচা এই বাচ্চাটিকে কোথায় পেয়েছেন? আবুল দীর্ঘশ্বাস ফেলে, তাকায় বাচ্চাটির মুখ পানে। এই বাচ্চাটির প্রতি আবুলের মায়া বেশি। তাকে কুড়িয়ে পেয়েছিল ময়লা স্তূপে, চিৎকার করে কাঁদছিল। আবুল বুকে টেনে নিয়েছিল বাচ্চাটিকে, নিয়ে এসেছিল এতিমখানায়। পেয়েছিলাম রাস্তায়, কেউ হয়তো ফেলে রেখে গেছিল। মাইশা দীর্ঘশ্বাস ফেলে। দুনিয়াটা কত জটিল। দুদিনের দুনিয়ায় কত রং তামাশা দেখা যায়। স্বার্থের জন্য মানুষ কতটা নিচে নেমে যায়। আম্মা আসুন, আপনি ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। মাইশা আবুলের পেছনে যায়। অনেকখানি জায়গা নিয়ে এই এতিমখানায় অবস্থিত। এখানে খেলার মাঠ আছে। 4 জন মহিলা বাচ্চাদের দেখাশোনার দায়িত্বে রয়েছে এবং 2 জন মহিলা রান্নার দায়িত্ব পালন করে। আমিনুল ইসলাম এতিমখানার পেছনে প্রচুর টাকা খরচ করে, তা দেখি বোঝা যাচ্ছে। আবুল মাইশাকে একটা কামরার সামনে নিয়ে আসে এবং ভেতরে গিয়ে রেস্ট নিতে বলে। মাইশা দ্বিমত করে না, বাচ্চাটার দিকে এক পলক তাকিয়ে কামরায় ঢুকে পড়ে। শিহাবের বোন সুমাইয়া আত্মহত্যা করেছে। মজিবর শিহাবের বাবা। মেয়ের মৃতদেহখানা জাপড়ে চিৎকার করে কান্না করে যাচ্ছে। শিহাবও বাবার পাশে বসে কান্না করছে। শুধু পানি নেই শিরিনের চোখে, তিনি যেন বিরক্ত এসবে। মুহূর্তে পুরো পাড়া ছড়িয়ে পড়ে সুমাইয়ার মৃত্যুর সংবাদ। ছুটে আসতে থাকে মানুষজন শেষবার সুমাইয়ার মুখখানা দেখতে। সুমাইয়ার প্রথম স্বামী সোহেল, সেও এসেছে। তাকিয়ে দেখছে প্রিয়তমার মুখখানা। তাদের বিচ্ছেদ হয়েছে 3 বছর হবে। তারপর সুমাইয়ার আরও 2 বার বিয়ে হয়েছিল। এসব জেনেও সোহেল দ্বিতীয় বিয়ে করেনি। সুমাইয়ার স্মৃতি আঁকড়ে বেঁচে আছে। ভালোবাসার কমতি ছিল না তাদের সংসারে, কমতি ছিল টাকা পয়সার। টাকার কাছে হেরে গিয়েছিল ভালোবাসা, আলাদা হতে বাধ্য করেছিল তাদের। পুলিশ আসার খবর শুনে শিরিনের চোখে পানি দেখা যায়। স্বামীর পাশে বসে কান্না করতে থাকেন তিনি। শিরিনের কার্যকলাপ নজরে রেখেছিল সোহেল। এই মহিলাকে সে ঘৃণা করে। পৃথিবীর একমাত্র মা, তিনি যে সন্তানের সুখে সুখী হতে পারেন না। পুলিশ আসে, তদন্ত শুরু হয়। জিজ্ঞাসাবাদ করেন সকলকে। আত্মহত্যা কেন করতে পারে সে? কি দুঃখ ছিল তার? শিরিন কান্না করে জবাব দেয়, এই ছেলেটার জন্য আত্মহত্যা করেছে। সোহেলের দিকে আঙুল তুলে। উপস্থিত সকলে অবাক হলেও সোহেলের ঠোঁটের কোণে হাসি দেখা যায়। সোহেল এমন একটা মানুষ যাকে এই পাড়ার সকলে আদর্শ পুরুষ বলে মানে। সোহেলের প্রশংসায় সকলের পঞ্চমুখ। সোনার খাদ থাকতে পারে, কিন্তু সোহেলের মধ্যে কোনো খাদ নেই, এটাই সকলের ধারণা। পুলিশ অফিসার আবারও প্রশ্ন করে। চমকায় শিরিন, আর চোখে তাকায় সুমাইয়ার মৃতদেহখানার দিকে। মরে গিয়েও ফাঁসিয়ে দিয়ে গেল। পুলিশ অফিসার তাকিয়ে আছে শিরিনের মুখের দিকে। শিহাব বুঝতে পারে তার মা ফেঁসে যাচ্ছে। চোখের পানি মুছে বলে ওঠে, অফিসার, আমার বোন এই ছেলেটাকে ভীষণ ভালোবাসে। তাকে বাঁচানোর জন্য যা খুশি করতে পারি। আমার মাকে উল্টাপাল্টা প্রশ্ন করতে পারেন না। ভুলে যাবেন না, আমার মায়ের জন্যই সুমাইয়া দুনিয়ার আলো দেখেছিল। পুলিশ দীর্ঘশ্বাস ফেলে। প্রমাণ ছাড়া তারা কখনোই কোনো স্টেপ নিতে পারবে না।
আর এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটা আত্মহত্যা করেছে। মেয়েটার গলায় এখনো ওনার বাঁধা রয়েছে। তবে প্রশ্ন একটাই থেকে যায়, মেয়েটা সুইসাইড করার ডিসিশন কেন নিল? কেউ কি তাকে বাধ্য করেছে আত্মহত্যা করতে? মাইশার কানেও পৌঁছে যায় সুমাইয়ার খবরটা। দ্বিতীয় ধাক্কা খায় মাইশা। সুমাইয়াকে ভীষণ ভালোবাসে। এই দুনিয়াতে সুমাই একমাত্র মানুষ যে মাইশাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতো, একমাত্র আশ্রয় ছিল। সুমাইয়ার সম্পর্কে অনেক তথ্য জানা আছে মাইশার, এবং এটাও জানে সুমাইয়া আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। কিন্তু ভীতু মাইশা এই কথা কারোর কাছে বলার সাহস পাচ্ছে না। শিহাবকেও বলার চেষ্টা করেছে, কিন্তু শিহাব শোনেনি। তবে আজকে আমিনুলকে সে সব কথা বলতে চায়। যদি স্বার্থ থাকতো নিজেকে বিক্রি করে সুখ কিনে আনতাম। চোখের পানি ফেলে কাউকে অভিশাপ দিলে নাকি আল্লাহ কবুল করে নেয়? অভিশাপ দিলাম না, দোয়া করে গেলাম আল্লাহ তাদের অনেক ভালো রাখুক। ব্যাস, আর কিছুই লেখা নেই। বিরক্ত হয় রিয়াদ। এসব জটিল বিষয় কখনোই তার মাথায় ঢোকে না। আমিনুলকে প্রয়োজন তার, কিন্তু এই মুহূর্তে আমিনুলের কাছে যাওয়া সম্ভব নয়। অফিসের চাকরিকৃত ফাইলের খোঁজে আমিনুল চলে গিয়েছে শহরের বাইরে। ফাইল উদ্ধার করেই ফিরবে সে। মাইশা জড়সড় হয়ে বসে আছে। প্রচণ্ড কান্না করার ফলে তার চোখ মুখ ফুলে গেছে, এখনো হিসকি তুলে যাচ্ছে। জীবনটা এমন কেন? আল্লাহ বোধহয় মাইশার কপালে সুখ লিখেনি। মা মাইশাকে প্রচণ্ড ভালোবাসতো, অল্প বয়সেই মাকে হারালো। শিহাবও তাকে ভালোবাসতো। শিহাব বদলে গেল। সুমাইয়া ছিল মাইশার একমাত্র বন্ধু, সেও চলে গেল। মাইশার শেষবারের প্রিয় বান্ধবীর মুখখানা দেখতে পারল না। মাইশা যাওয়ার জন্য বেরিয়েছিল, তখনই রিয়াদ চলে আসে এবং আটকে দেয় মাইশাকে। কোনো ক্রমেই মাইশাকে যেতে দেয় না। মাইশা ভীষণ রেগে আছে রিয়াদের ওপর। কেন যেতে দিল না? রিয়াদ গিয়েছিল মাইশার বাসায়, তালা ভেঙে ঢুকেছিল ভিতরে। শিহাব বাসা না থাকায় খুব একটা অসুবিধা হয়নি। রিয়াদের উদ্দেশ্য ছিল প্রমাণ জোগাড়, কিন্তু শিহাবের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি, বা শিহাবের বাড়িতে তাদের অফিসের ফাইল পায়নি, কিন্তু পেয়েছে একটা ডায়েরি। রিয়াদ এখনো মাইশাকে ডায়েরির বিষয়ে বলেনি, খুবই গোপনে নিজের ব্যাগে ঢুকিয়ে রেখেছে। মাইশা মাথা নিচু করে বসে আছে। রিয়াদ মাইশার থেকে কিছুটা দূরে বসে। তুমি বোধহয় আমার থেকে ছোটই হবে, তাই তুমি করেই বলছি। রেগে যায় মাইশা। আপনি করে বলুন, বয়স ম্যাটার করে না, ভদ্রতাই বেশি জরুরি। হাসি রিয়াদ, এই মেয়েটা এখন তাকে ভদ্রতা শেখাবে? আচ্ছা, আপনি করেই বলবো। আপনাকে যেতে দিলাম না কারণ আপনি গেলে তারা জেনে যেত আপনি কোথায় আছেন, যেটা আপনার জন্য খারাপ হবে। মাইশা এবার জবাব দেয় না। বিষয়টা এখন তার মাথায় ঢুকছে। সত্যিই তো, শিহাব যদি জেনে যেত তাহলে নিশ্চয়ই তাকে নিয়ে যেত এবং আবার তার বাচ্চাটাকে মারতে চাইতো। দীর্ঘশ্বাস ফেলে মাইশা আকাশের দিকে তাকিয়ে থাকে। জীবনের হিসেব কষতে গেলে মাথা ঘুরে ওঠে। জীবনের প্রতি বিতৃষ্ণা চলে আসে। সুমাইয়ার কবর দেওয়া হয়েছে এলাকার একটা কবরস্থানে। মেয়েটাকে কবর দিয়ে বাড়ি ফিরে মুজিবুর পাথরের মতো বসে পড়ে। শিহাবও বেশ ভেঙে পড়েছে। অকালে বোনকে হারাতে চায়নি সে। সুমাইয়ার স্বামী সোহেল বসে আছে কবরের পাশে। এখন পর্যন্ত তার চোখ দিয়ে এক ফোঁটা পানিও গড়ায়নি। কাঁদতে ভুলে গিয়েছে সে। প্রাণপ্রিয় স্ত্রী মিত্রকে প্রতিটি পুরুষই ভেঙে পড়বেন, হাউমাউ করে কেঁদে উঠবেন। কিন্তু সোহেল যতক্ষণ সুমাইয়া পড়েছিল খাটিয়াতে, দু চোখ ভরে দেখে গিয়েছে তার ভালোবাসা। এখনো সোহেলের মনে পড়ে যেদিন সুমাইয়া প্রথম বাবার বাড়িতে আসলো। কত হাসি খুশি ছিল মেয়েটা। সোহেলকে বারবার বলেছিল, দুদিনের বেশি কিন্তু আমি থাকবো না, 2 দিন পরে আমাকে নিয়ে আসবে। সোহেলও হেসে জবাব দিয়েছিল, কালকেই নিয়ে আসবো তোমায়, বউ সারা ঘুম আসবে না আমার। কিন্তু বাবার বাড়িতে পা রাখতেই বদলে গেল সুমাইয়া। ফিরল না সোহেলের কাছে। কতবার নিতে এসেছে সোহেল, প্রতিবারই অপমান করে তাড়িয়ে দিয়েছে। এমনও রাত গেছে সোহেল সুমাইয়াদের বাড়ির উঠানেই বসে থেকেছে। এবার দুফোঁটা পানি গড়িয়ে পড়ে সোহেলের গালবে। গুড়ি গুড়ি মাটি হাতে তুলে ডুকরে কেঁদে ওঠে। চিৎকার করে কাঁদতে থাকে সে। আমার হয়ে থেকে গেলে না কেন সুমাইয়া? এতদিন তোমায় দূর থেকে দেখে দেখে চোখের তৃষ্ণা মিটিয়েছি, এখন আমি বাঁচবো কি করে? আমায় ভালোবাসলে না কেন? আমায় একটু সুখ দিলে না কেন সুমাইয়া? কেন আমাকে নিঃস্ব করে দিলে? তুমি ঠিক করনি, অন্যায় করেছো তুমি। কাঁদতে কাঁদতে শুয়ে পড়ে সোহেল। মাইশার সাথে আবুল সকলের পরিচয় করিয়ে দিয়েছেন। সবাইকে খেয়াল রাখতে বলেছে আবুল। রহিমা নামের রাঁধুনি মহিলাটি মাইশার খুব যত্ন করেন, যেমন কখন খাবে, কি খাবে, খাচ্ছে কিনা, এসব দিকে নজর রাখেন।
মাইশা রহিমার থেকে দূরত্ব বজায় রাখে। রহিমা মিশতে আসলে খুব একটা আগ্রহ দেখায় না, কারণ মাইশা বুঝতে পেরেছে রহিমা তাকে ভালোবাসতে চাইছে, কিন্তু মাইশা চায় না রহিমার থেকে ভালোবাসা। এটা নিয়ে কিঞ্চিত মন খারাপ রহিমার। এই এতিমখানায় মাইশার দ্বিতীয় দিন। রিয়াদ বেশ কিছু জামা কাপড় দিয়ে গিয়েছে মাইশাকে। সকালবেলায় গোসল সেরে নতুন কাপড় গায়ে জড়িয়েছে মাইশা। নিজের জন্য বরাদ্দকৃত রুম থেকে বের হতেই চোখে পড়ে ওই বাচ্চাটার দিকে। নভেম্বরের মাঝামাঝি শীত পড়েছে ভালোই, কিন্তু বাচ্চাটির গায়ে গরম কাপড় নেই, পায়ে জুতো নেই, মাটিতে বসে আছে সে। হাতে পাতা হয়তো পাতা দিয়েছে, কিছু একটা বানানোর চেষ্টা করছে। মাইশা এগিয়ে যেতে নেয় মেয়েটির দিকে, আর কখন কোথা থেকে একটা বাঁশের কঞ্চি এসে গেঁথে যায় মাইশার। পুরুষ, তুমি শান্ত মস্তিষ্কের একজন নিকৃষ্ট খুনি। কথাটা মানতে বাধ্য মাইশা। এই যে শিয়াব কত যত্ন করে তাকে ভেঙে গেল, সুখের আশা দেখিয়ে দুঃখের সাগরে ডুবিয়ে দিল, কত সহজেই বদলে গেল। একটা বারও ভাবল না কত সুন্দর ছিল তাদের সম্পর্ক, কত ভালোবাসা নিয়ে দুজন বিয়ে করেছিল, কত মধুর সময় পার করেছে দুজন। একবারও মনে পড়ছে না? বুকটা কেঁপে উঠছে না? মনে হচ্ছে না মাইশা নামক একটা পাগলি ছিল? বউ বাড়ি ছাড়া হয়েছে 3 দিন হলো, বোনটা মারা গিয়েছে 2 দিন হয়েছে। এখনই সে আবারও বিয়ের পিঁড়িতে বসে গেল। হ্যাঁ, আজকে শিয়াব এবং ইভার বিয়ে। খুবই জাঁকজমকভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন ইভার বাবা জাফর ইকবাল। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, কয়েক ঘন্টার মধ্যে সব জোগাড় করে ফেলেছেন। বড় মুখ করে কিছু মানুষকে ইনভাইট করেছেন। সব খবরই মাইশার কানে চলে এসেছে। খবর দিয়েছে রিয়াদ নিজে, অক্ষরে অক্ষরে বলেছেন সবটা। মাইশা এতে রিয়াদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে না বা আগ্রহ দেখাচ্ছে না, তবে রিয়াদের ইচ্ছে করছে মাইশার থেকে একটু অ্যাটেনশন পেতে। মাইশা আগেও যেমন ভাবলে ছিল, এখনও তেমনই আছে। শিহাবের বিয়ের খবর তার উপর প্রভাব ফেলছে না। একটা কথায় আছে, তুমি তোমার প্রিয় মানুষটিকে মিস করছো, তাই না? তুমি কাঁদো, তুমি তাকে ভুলতে পারছো না। তুমি কাঁদো, কিন্তু কখনো তাকে ফিরিয়ে আনতে কেঁদো না। যে মানুষটা একবার বদলে গিয়েছে তাকে তুমি কখনোই ফিরে পাবে না। মাইশাও চায় না শিহাবকে ফিরে পেতে, তাই আপাতত শিহাব কি করছে না করছে এই বিষয়ে ভাবছে না। শিহাবকে সে ফিরে পেতে চায় না, তবে চায় শিহাব খুশি হোক, দুঃখ তাকে না ছুতে পারুক, আল্লাহ ভালো রাখুক। দীর্ঘশ্বাস ফেলে মাইশা। রিয়াদ তাকিয়ে আছে মাইশার ডাগর ডাগর চোখের দিকে। মাইশা, কপালে ভাঁজ পড়ে মাইশার। ছোট ছোট চোখ করে তাকায় রিয়াদের দিকে। রিয়াদ দৃষ্টি ফিরিয়ে নেয়, বুঝে যায় মাইশা রেগে যাচ্ছে। আপনি বড্ড সহজ সরল মাইশা। ঠোঁট মেলে একটু হাসে মাইশা। সহজ সরল? মাইশা সত্যি সহজ সরল। আমাকে কাজ দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকবো। ঘন ঘন এখানে আসবেন না, গায়ে পড়া মানুষ আমার পছন্দ না। রিয়াদ অবাক হয়, সে কখন গায়ে পড়লো? তাছাড়া আগে আরো ঘন ঘন আসতো এখানে, এখন অবশ্য কম আসে। আর মেয়েটা তাকে কি চরিত্রহীন ভাবছে? রিয়াদ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, পিছিয়ে যায় কয়েক পা। মাইশা উদাসীন দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনি সেই ছেলে যে আমাকে 5 বছর যাবৎ লুকিয়ে দেখে যাচ্ছেন। প্রপোজ করতে চেয়েছেন বহুবার, কিন্তু পরে যখন জানতে পেরেছেন শিহাবকে ভালোবাসি, তখন পিছিয়ে গিয়েছেন আপনি। আপনি হয়তো এখন মনে মনে আশা পুষে রাখছেন আপনাকে একটা সুযোগ দিব। রিয়াদ অবাক হয়, মনের ভাষা বুঝে ফেললো মাইশা। কথাগুলো একান্তই রিয়াদের মনে চাপা ছিল। তাহলে মাইশা কি করে বুঝলো? মানুষের মন পড়তে পারেন, তাহলে ভুল মানুষকে কি করে বেছে নিয়েছিলেন? মাইশা তাকায় রিয়াদের দিকে। ছেলেটা সুদর্শন, তবে নজর করার মতো নয়। দাড়ি নেই, নিঃসন্দেহে একটা ছেলের সৌন্দর্য প্রকাশ পায় তার দাড়িতে। আমি মানুষ চিনতে ভুল করিনি, সঠিক মানুষটাকে ভালোবেসেছিলাম আমি। আমার ভাগ্য আমাকে এই পরিস্থিতিতে ফেলেছে। এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই। রিয়াদ জবাব দিতে পারে না। আপনি এখানে আসবেন না রিয়াদ, আমি কখনোই আপনাকে সুযোগ দিব না। জীবন তো একটাই, এক জীবনে 1000 জনকে ভালোবাসা যায় না। মাইশা বড় বড় পা ফেলে চলে যায় রান্নাঘরে। এখন তাকে রান্না করতে হবে। বাচ্চাদের রান্নার দায়িত্ব নিয়েছে মাইশা। অবশ্য তাকে এই কাজ করতে দিতে নারাজ রহিমা, কিন্তু মাইশা শুনবে না তার কথা। বাঁচতে হলে কাজ করতে হবে, অন্যের ঘাড়ে চেপে খাওয়ার মানুষ মাইশা নয়। রিয়াদ মাইশার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রিয়াদ কখনোই চায় না মাইশাকে বিয়ে করতে বা দায়িত্ব নিতে। রিয়াদ শুধু এতটুকুই চায় মাইশা ভালো থাকুক, শত্রু চিনতে পারুক, স্ট্রং হোক এবং শত্রুর মোকাবেলা করুক, বাস এইটুকুই। সকালের ঘটনাও রিয়াদ জেনেছে। কেউ একজন ঢুকেছিল এতিমখানায়। তার উদ্দেশ্য ছিল মাইশাকে আক্রমণ করা।
কিন্তু পায়নি এটা নিয়েও সে চিন্তিত। রিয়াদ বুঝতে পারে না সামান্য একটা মেয়ে যার রিলেটিভস পর্যন্ত নেই, তাকে মারার জন্য মানুষ কেন এত উতলা হয়ে উঠেছে। কি রহস্য আছে এই মাইশার মাঝে, যার জন্য তার প্রাণ কেড়ে নেওয়ারও ষড়যন্ত্র চলছে। শিহাবের মনটা অস্থির হয়ে উঠেছে। বোনকে কবরে শুইয়ে রেখেছে 24 ঘন্টাও হলো না, এর মধ্যে বিয়ে করতে হবে। বিয়েটাকে জোর করেই করানো হচ্ছে এক প্রকার। মায়ের কথা কখনোই ফেলতে পারে না শিহাব, বলা চলে মায়ের হুকুমের গোলাম সে। শেরওয়ানি গায়ে চাপিয়ে আয়নার সামনে দাঁড়ায় শিহাব। মনে পড়ে মাইশার মুখখানা, তাদের সন্তানের কথা। বুকের ব্যথা বাড়তে থাকে শিহাবের। মাইশা কোথায় আছে? এই দুনিয়ায় মাইশার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাহলে কোথায় আছে? ঠিক আছে, বেঁচে আছে নাকি মরে গিয়েছে? বুকে হাত চেপে বসে পড়ে শিহাব। এত উতলা কেন লাগছে? এই তো এখন ইভাকে বিয়ে করে নেবে এবং সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে। এখন তো শিহাবের হাসি খুশি থাকার কথা। সোহেল মনে মনে কঠিন প্রতিজ্ঞা করে ফেলেছে, সুমাইয়ার মৃত্যুর প্রতিশোধ নেবে সে। জীবনের প্রতি মায়া হারিয়েছে অনেক আগেই। আজ পেয়েছে সুমাইয়ার সুইসাইড করেনি, তাকে খুন করা হয়েছে। সুমাইয়ার ডেড বডি দেখলেই সোহেল বুঝেছিল। রাতে শিরিন বেগমকে বোরকা পরে বাড়ি থেকে বের হতে দেখে শিউর হয়েছে। জ্যৈষ্ঠ মাসের মধ্যভাগ, কখনো আকাশ ফকফকে পরিষ্কার তো কখনো নীলাভ আসমানে কালো কালো মেঘের ভেলা। আজকে সারাদিন কাঠফাটা রোদ্দুর ছিল, মুহূর্তেই গাছপালা ঝলসে দিচ্ছিল। কড়া রৌদ্রের পিপাসায় ক্লান্ত করেছে কত শত কর্মজীবী মানুষদের। কিন্তু এখন আসমানে কালো মেঘ ঘনিয়ে এসেছে, গুরুম গুরুম মেঘ ডাকছে। গাছের পাতা তীব্র গতিতে নড়ে জানান দিচ্ছে, তীব্র বাতাস বইছে, ধুলোবালি উড়ে এসে আসছে। মাইশা জানালা খুলে প্রকৃতির এই পরিবর্তন খেয়াল করছে। 12 মাসে প্রকৃতি 6 বার বদল হয়, সেখানে একটা মানুষ কি করে সারা জীবন একই রকম রয়ে যাবে? প্রকৃতি তো শিক্ষা দেয় বদলে যাওয়ার। তাচ্ছিল্য হাসে মাইশা। মনে পড়ে পুরনো স্মৃতি, যেদিন শিহাবের হাত ধরে পালিয়েছিল সেদিন এরকমই ঝড় ছিল। রাস্তায় তারা দুজন ছাড়া একটা কুকুরও ছিল না, তাদের থাকার মতো জায়গাও ছিল না। কোথায় যাবে বুঝতে পারছিল না, ভয়ে কষ্টে আতঙ্কে কান্না করে ফেলেছিল মাইশা। শিহাব খুব যত্নে মাইশার মাথাটা বুকে চেপে ধরে আশ্বাস দিয়েছিল, আমি আসি তো, ভরসা রাখো, প্রাণ থাকতে তোমার কিছু হতে দিব না। সেই শিহাব আজকে কতটা বদলে গেছে, প্রকৃতির মতো কি? হয়তো তাই আজকে শিহাবের বিয়ে। এই ঝড় কি জানান দিচ্ছে মাইশা নামটা চিরতরে মুছে গিয়েছে শিহাব নামক মানুষটির জীবন থেকে? এই ঝড় কি জানান দিচ্ছে দুনিয়ার আলো না দেখা সত্তাটি কখনোই তার বাবার আদর পাবে না? মাইশা, হঠাৎ কারো কণ্ঠ শুনে খানিকটা চমকে ওঠে মাইশা। পেছন ঘুরে তাকায়, আমিনুল দাঁড়িয়ে আছে। তার হাত ধরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। চেহারার মিলে জানান দিচ্ছে এই মেয়েটি আমিনুল ইসলামের রাজকন্যা। একটু হাসার চেষ্টা করে মাইশা, জানালা বন্ধ করে দিয়ে এগিয়ে আসে। মাইশা আপ্পি, বলতে বলতে আয়রা জড়িয়ে ধরে মাইশাকে। খানিকটা ভেবাচাকা খেয়ে যায় মাইশা। সাধারণত এই মেয়েটি মাইশাকে চেনার কথা না। আমিনুলের পানে তাকায় মাইশা, চোখের ইশারায় আশ্বস্ত করে। আমি বলছি। মাইশা দুহাতে আয়রাকে আগলে নেয়। বাবা, তোমার এত এত কথা বলেছে আমায়। দাভাইকে কতবার বললাম তোমাকে বাসায় নিয়ে যেতে, নিলই না। পচা রিয়াদ, ওকে আর আমি দাভাই ডাকবই না। গাল ফুলিয়ে ফেলে আয়রা। মাইশা মুহূর্তেই আবিষ্কার করে ফেলে মেয়েটি মানসিকভাবে অসুস্থ। গায়ে গতরে বড় হলেও বাচ্চামি স্বভাব যায়নি, আর হয়তো যাবেও না। এই ধরনের মানুষদের একটা নাম আছে, যে নামটা এই মুহূর্তে মাইশার মনে পড়ছে না। আমিনুল বসে মাইশার ঘাটে, একগাল হেসে মেয়েকে কাছে ডাকে। মামুনি ভাইয়া তোমার আপুকে নিতে চেয়েছিল, কিন্তু তোমার আপি যায়নি। বাবার কথা মানতে নারাজ আয়রা। সে গাল ফুলিয়ে মাইশার হাত ধরে আছে। আমিনুল মেয়েকে বোঝাতে যায় না, সে মাইশার দিকে মনোযোগ দিয়ে বলে, তোমার সাথে কথা আছে আমার। মাইশা সাবলীল ভাষায় জবাব দেয়। বলুন। আমিনুল সোজা সাপটা শুধায়, কে তুমি? তোমাকে কেন মারতে চায় মানুষ? কি রহস্য আছে তোমার মধ্যে? কোনো সাধারণ মেয়ে তুমি নও। পরিচয় কি তোমার? কেন মুখোশ পরে আছো? আমিনুলের প্রশ্নে মাইশা ভয় পেয়ে যায় না, অথচ আমিনুল ভেবেছিল মেয়েটি ভয়ে সিঁটিয়ে যাবে, নিজেকে বাঁচাতে চাইবে। কপালে ভাঁজ পড়ে আমিনুলের। এই মেয়েকে আশ্রয় দিয়ে ভুল করে ফেললো না তো? তার ফুলের মতো সংসার ভেঙে যাবে না তো? মাইশাকে ভয় দেখাতে এসে ভয়ে নিজেই বুক কি কেঁপে ওঠে আমিনুলের। মাইশা আয়রার মাথায় হাত বুলিয়ে দেয়।
আমি আপনাকে কখনোই বলিনি আঙ্কেল যে আমি সাধারণ মেয়ে, আমি অসাধারণ। প্রচণ্ড ঝড়ের কারণে বরযাত্রী আসতে দেরি হয়েছে 2 ঘন্টা। রাস্তায় গাছ পড়েছিল, সেই গাছ সরিয়ে তবেই আসতে হয়েছে। কিন্তু এখানে আসতেই আরেক বিপত্তি ঘটেছে। গেট আটকে দাঁড়িয়েছিল এবার কিছু কাজিন এবং বরপক্ষের সাথে খুব কথা কাটাকাটি করছিল। শিহাবের মেজাজ এতটাই বিগড়েছিল যে সে শরবতের গ্লাস উল্টে ফেলে দিয়ে চর বসিয়ে দিয়েছিল কনেপক্ষের একটা মেয়েকে। গোটা বিয়ে বাড়ি স্তব্ধ হয়ে যায়। বরের এহেন বিহেভিয়ারের কেউ মানতে পারছে না। বউ সেজে বসে থাকা ইভাও তার নিজের রুমে বসে থাকতে পারে না। চলে আসি গেটের কাছে। শিহাবের চোখ মুখ দেখে শুকনো ঢোক গিলে। এখন কেউ কথা বললে শিহাব বিয়ে না করেই চলে যেতে পারে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ইভা বলে ওঠে, ও নাদের আসতে দাও, ঝামেলা করো না। কেউ কোনো কথা বলে না। গেট ছেড়ে সরে দাঁড়ায়। ইভা এগিয়ে গিয়ে শিহাবের পানে হাত বাড়িয়ে দেয়। এসো। শিহাব ইভার হাত না ধরেই হনহনিয়ে এগোতে থাকে। একটু কষ্ট পায় ইভা, কিন্তু পাত্তা দেয় না। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে শিহাবের পেছনে হাঁটতে থাকে। নতুন বউকে রেখে বড় লাপাত্তা। শিহাবের কোনো খোঁজ নেই। কবুল বলেই বেরিয়ে পড়েছে, কারো কোনো কথা শোনেনি। ইভা শিহাবের পেছনে দৌড়ে গেট অবধি এসেছিল, তবুও ফিরে তাকায়নি শিহাব। পুরো বিয়ে বাড়িতে চলছে আলোচনা। কেউ কেউ শিহাবের দোষ দিচ্ছে, তো কেউ কেউ ইভাকে দোষ দিচ্ছে। মানুষের আর অজানা নয় যে একজনের স্বামীকে নিজের স্বামী করার স্বপ্নে মরিয়া হয়ে উঠেছিল ইভা। মজিবর ভাবলেশহীনভাবে বসেছিল অনুষ্ঠান বাড়ির এক কোণে। মেয়েকে হারিয়ে লোকটা পাথর হয়ে গিয়েছিল, কিন্তু বইয়ের জোড়াজুড়িতে ছেলের দ্বিতীয় বিয়েতে তাকে বরযাত্রী আসতে হয়েছে। তিনি পুরুষ মানুষ, কিন্তু আজ অবধি বইয়ের মুখের ওপর কথা বলতে পারেনি। বউকে শক্ত হাতে শাসন করতে পারেনি, আর তার বউও কখনো তাকে পাত্তা দেয়নি। সারা জীবন এক হাহাকার কষ্ট নিয়ে সংসার কেটে গিয়েছে। ইভা মজিবরের পায়ের কাছে বসে পড়ে। তার মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছে। শিহাব চলে গেল, এখন কি তাকে রেখেই বরযাত্রী সকলে চলে যাবে? সেই ভয়ে সে মজিবরের পানে ছুটে এসেছে। মজিবর তাকায় ইভার দিকে। মেয়েটি তার কখনোই পছন্দ না। ব্যক্তিগত কোনো শত্রুতা নেই তার সাথে। মাইশাকে দেখতে পারত না এবং সুমাইয়ের সাথে বনিবনা হতো না। সেই হিসেবেই মেয়েটিকে তার অপছন্দ। আঙ্কেল আমাকে রেখে যাবেন না প্লিজ, আমাকে নিয়ে যান। এবার কান্না ভেজা গলায় অকুল বিনিময়ের কথা শুনে মন গলে গেল মজিবরের। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, অমানুষ তো হতে পারলাম না। পারলে হয়তো মাইশা আমার বাড়িতেই থাকতো, আমার মেয়েটাও বেঁচে থাকতো। চিন্তা করো না, তোমার খালা ঠিকই তোমাকে নিয়ে দিবে, এতটা ভয় পেও না। মজিবরের তাচ্ছিল্য কথা শুনে এবার কান্না খানিকটা দমে আসে। তাকে নিয়ে যাওয়া হবে এটা সে বুঝতে পেরেছে। শিরিনের খুশির অন্ত নেই আজকে। পুরো রাজত্ব এখন তার দখলে। ইভা তার ছেলের বউ, এমনটাই যে আসে সে অনেক আগে থেকেই। ছেলেটাকেও মানুষের মতো মানুষ করতে পেরেছে। তারই কথায় ওঠে বসে। শুধু ঠিক ছিল না মেয়েটা, মেয়ের জন্য তার দুর্বলতাও নেই। এই যে মরে গেছে, একটু আফসোস হচ্ছে না, বরং মনে মনে খুশি ভীষণ। মেয়েটাকে কি বলা হয়েছিল? বিয়ে করতে। শহরের সবচেয়ে ধনী ব্যক্তি জোগাড় করে এনেছিল সে। চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসলেই পারত। জীবনে টাকা ছাড়া আছে কি? কিন্তু বিয়াদব মেয়ে বিয়ে করবে না বলে গলায় দড়ি দিল। অবশ্য মনে ভালোই করেছে। এই বাড়ির সকল খবরাখবর পাচার করত মাইশার কানে। ছেলের বাসরঘর কখনো মা সাজিয়েছে? কোথাও শোনা গিয়েছে এমনটা? আজকে সাজাচ্ছে। শিরিন নিজে হাতে ছেলের বাসর ঘর সাজাচ্ছে। তাকে সাহায্য করছে শিহাবের চাচাতো 2 বোন রুমি এবং রিমি। দুজনই জমজ, বয়স 17 পেরিয়েছে। নতুন বউ বাড়িতে ঢুকতে শিরিন সদরে তাকে বরণ করে নেয়। তার ঠোঁটের কোণা থেকে হাসি সরছেই না, কিন্তু হাসি নেই ইভার মুখে। শিহাব এখনো ফিরল না। ইভার এমন মুখ দেখে শিরিন কানে কানে বলে, চিন্তা কেন করছিস? শিহাবকে জব্দ করতে তো 2 মিনিটও লাগবে না। পুরনো বইয়ের স্মৃতি মনে পড়ছে বোধহয়, তাই ড্রিঙ্ক করে গিয়েছে। এবার জবাব দেয় না। এতদিন যেমন ছিল আজও সে ওর স্বামী। মাইশার বাবা হাসপাতালে ভর্তি, যখন তখন প্রাণ হারাবে এমন খবর মাইশার কানে পৌঁছেছে রিয়াদ। এতিমখানার একটা টেলিফোন আছে, সেখানেই কল করে জানিয়েছে আবুলের কাছে। আবুল মাইশাকে জানিয়েছে। রাত আনুমানিক 10টা কি 11টা। হাসপাতালের ঠিকানাটাও জানানো হয়েছে মাইশাকে। মানে রিয়াদ চাচ্ছে মাইশা হাসপাতালে যাক এবং তার বাবাকে দেখে আসুক, কিন্তু মাইশার খটকা লাগছে। প্রথমত রিয়াদ কেন এত রাতে তাকে একা হাসপাতালে যেতে বলল? এতটা ইরেসপন্সিবল তো রিয়াদ নয়।
আর দ্বিতীয়ত মাইশার বাবার খবর রিয়াদ কিভাবে জানবে? বাবা কখনো নিজের দায়িত্ব পালন না করলেও মাইশা তার প্রতি আঘাত দুর্বলতা করেছে। বাবাকে দেখতে মাইশার মনটা ছটফট করতে থাকে, ইচ্ছে করে এক পলক দেখতে, কিন্তু দেখা হয় না। অনেকগুলো দিন হয়ে গেল। আজকে বাবার খবর শুনে মাইশা ঠিক থাকতে পারছে না। একটার পর একটা দুঃখ তার দরজায় হানা দিচ্ছে। জীবন তাকে কঠিন পরিস্থিতি থেকে বের হতে দিচ্ছে না, শোক কাটিয়ে উঠতে পারছে না। এভাবে জীবন চলে? দুঃখ বিলাসীরা কি কখনোই সুখের মুখ দেখতে পারে না? চোখের পানি মুছে রুম থেকে বের হয় মাইশা। কখনো মন কুক ডাকছে, যেতে না করছে, কখনো যেতে বলছে। না গেলে যদি বাবাকে শেষবার না দেখতে পারে, তখন সেই আফসোস সারা জীবন পীড়া দেবে। কি গেলে যদি নতুন কোনো বিপদে হানা দেয়? দোটানা মন নিয়ে গুটি গুটি পায়ে এগোতে থাকে মাইশা। হাতে একটা টাকাও নেই, হেঁটেই তাকে হাসপাতালে পৌঁছতে হবে। বড় মাঠ পেরিয়ে এতিমখানার মেন গেট খুলে বাইরে পা রাখতেই একজোড়া শক্ত হাত আষ্টপিষ্টে জড়িয়ে ধরে মাইশাকে। এক হাতে কোমর পেঁচিয়ে আরেক হাত দিয়ে মুখ চেপে ধরে। তারপর তারপর মাইশা বেহুশ হয়ে লুটিয়ে পড়ে লোকটার বুকে। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে লোকটার। পরম যত্নে মাইশার মাথায় বুকের মধ্যে চেপে ধরে ফিসফিস গলায় বলতে থাকে, মানুষ মরে গেলে মেনে নেওয়া যায়, হ্যাঁ সে মরে গিয়েছে আর কখনো ফিরবে না। তাকে দেখতে পারবো না, অনুভব করতে পারবো না, কিন্তু জীবিত মানুষ বদলে গেলে মানুষটা আছে, কিন্তু আমার নেই। আমার চোখের সামনে অন্য কারোর সাথে খুনসুটি করছে, অন্য কারো বুকে লুটিয়ে পড়ছে। মেনে নেওয়া যায় না। তোমার শেষ পরিণতি মৃত্যু হবে মাইশা। ফুল সাজানো খাটে ঘুমটা টেনে শিহাবের জন্য অপেক্ষা করছে ইভা। দীর্ঘ 2 ঘন্টা যাবৎ একইভাবে বসে আছে সে। শিহাব এখনো ফিরল না। ঘড়ির কাঁটায় রাত 2টা ছুঁই ছুঁই। এত রাত অবধি কোথায় আছে সে? চিন্তা হচ্ছে ইভার। কলও করেছে কিন্তু বন্ধ বলছে। অবশেষে ইভার অপেক্ষার অবসান ঘটিয়ে শিহাব চলে আসে। খট করে দরজা খোলার শব্দে ইভা ঘোমটা ফেলে বিছানা থেকে নেমে পড়ে। কোথায় ছিলে তুমি? শিহাব দরজা আটকে তাকায় ইভার দিকে, বাঁকা হাসে। ইভা ভেবেছিল শিহাব ড্রিঙ্ক করে আসবে, কিন্তু না, একদম সুস্থ সবল। খানিকটা অবাকই হয় ইভা। ড্রিঙ্ক না করলে এতক্ষণ ছিল কোথায়? শিহাব শেরওয়ানি খুলতে খুলতে এগিয়ে আসে ইভার দিকে। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে ইভার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে। ইউ আর লুকিং সো হট। ঠোঁট চোখা করে বলে ওঠে শিহাব। মাথা নুইয়ে ফেলে ইভা। শিহাব শেরওয়ানি ফেলে কোমর জড়িয়ে কাছে টেনে নেয় ইভাকে। 2 হাতে ইভার মুখখানা তুলে ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে যায়। তখনই ইভার নজর পড়ে শিহাবের কপালে। সে ছিটা ছিটা রক্ত। তাকায় হাতের দিকে, হাতের রক্ত ছিটকে দূরে সরে যায় ইভা। শুকনো ঢোক গিলে বলে, তো তোমার হাতে রক্ত কেন? কাকে খুন করেছো তুমি? পিটপিট করে চোখ খুলতেই মাইশা অনুভব করে তাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। ঘুটঘুটে অন্ধকার রুমটা, কোথাও কোনো একটু আলো বাতাস আসার জো নেই এই রুমে। হাত নাড়াতে যেতেই ব্যথা অনুভব করে। প্রচণ্ড শক্ত করে বেঁধে রাখতে ব্যথা হয়ে গিয়েছে হাত জোড়া। পা নাড়াতে অনুভব করে পা দুটো বেঁধে রাখা হয়েছে। দীর্ঘশ্বাস ফেলে মাইশা মৃত্যুর জন্য সময় গুনতে থাকে। এখান থেকে সে বেঁচে ফিরতে পারবে না, এতটুকু সে বুঝে গিয়েছে। বাঁচিয়ে ফেরত পাঠানোর জন্য তো তাকে এত কৌশলে এখানে বন্দি করা হয়নি। আশ্চর্যজনক বিষয় হলো মাইশার কান্না পাচ্ছে না, একটুও ভয়ও করছে না মরে যাবে বলে। হ্যাঁ, এতটুকু আফসোস পেটে থাকা নিষ্পাপ অংশটার জন্য, যাকে দুনিয়ার আলো দেখাতে ব্যর্থ মাইশা। নিয়তি বড্ড নিষ্ঠুর। মনে মনে নিজের ভাগ্য নিয়ে আফসোস করার মুহূর্তেই অনুভব করে রুমটার দরজা খুলে যাচ্ছে। এক ফালি আলো এসে ছুঁয়ে দেয় মাইশার গা। চোখ দুটো বন্ধ করে ফেলে মাইশা। সকাল হয়ে গিয়েছে। সকাল না হলে এত আলো আসতো না নিশ্চয়ই। কালো পোশাক পরা একজন রুমে ঢুকে পড়ে। পরপর আবারও দরজা বন্ধ হয়ে যায়। মাইশার চোখ খোলে। অবয়বটা মাইশার মুখোমুখি বসে পড়ে হাঁটু মোড়ে। লোকটার ঘন ঘন ত্যাগ করা নিঃশ্বাস মাইশা অনুভব করতে পারছে বেশ। মেরে ফেলতে চাও আমায়? শুধায় মাইশা। লোকটা জবাব দেয় না। মাইশার হাতের ওপর হাত রাখে। মাইশা তাচ্ছিল হাসে। মেরে ফেলতে চাও আমায়? আমার নিঃশ্বাস কেড়ে নিয়ে যদি তুমি শান্তিতে শ্বাস টানতে পারো, তাহলে আমার তোমার প্রতি কোনো অভিযোগ থাকবে না। কিন্তু আমার মারতে যদি তোমার হাতটা কাঁপে, তাহলে আমার অভিশাপে সারা জীবন দাপড়াতে দাপড়াতে বাঁচবে তুমি। মাইশার সুরে ক্রোধ স্পষ্ট। লোকটা অবাক হয়। চেপে ধরে মাইশার গাল, অন্য হাতে চুলগুলো মুঠো করে ধরে ফেলে। ব্যথায় কুকড়ে ওঠে মাইশা। চোখের কুর্নিশ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে।
লোকটা দাঁতে দাঁত চেপে বলে ওঠে। তোকে মেরে আমি কুকুর দিয়ে খাওয়াবো তোর লাশ। মাইশা কথা বলার চেষ্টা করে, কিন্তু ঠোঁট দুটো এক করতে পারে না, এতটাই শক্ত করে লোকটা চেপে রেখেছে মাইশার মুখখানা। হঠাৎ লোকটার ফোন বেজে ওঠে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে সে মাইশাকে ছেড়ে দেয়। ফোনটা পকেট থেকে বের করতেই ফোনের আলোতে পুরনো একটা আলমারি দেখতে পায় মাইশা। আন্দাজ করতে পারে তাকে ঠিক কোথায় আটকে রাখা হয়েছে। হাসি ফুটে ওঠে মাইশার ঠোঁটের কোণায়। লোকটা ফোন রিসিভ করে কান দিতে মাইশা চেঁচিয়ে বলে ওঠে, রিয়াদ, আমাকে এতিমখানার পেছনে ভাঙা গোডাউনে আটকে রাখা হয়েছে, তুমি পুলিশ নিয়ে আসো। লোকটা আন্দাজও করতে পারেনি মাইশা এমন একটা কাজ করবে। ভ্যাবাচাকা খেয়ে যায় সে। ফোনের ওপাশে রিয়াদ ছিল, এটা মাইশা জানলো কি করে? পরপর ফোনটা কেটে যায়। মাইশা হেসে ফেলে। মরবো আমি, তবে এখন নয়। তোমার গল্পটা আগে শেষ করব, তারপর। লোকটা খেপে যায়। ফোনটা পকেটে রেখে তেড়ে এসে গলা চেপে ধরে মাইশার। ভেবেছিল একটু রয়েস হয়ে মারবে, কিন্তু এই মেয়ে ভারী ধরিবাজ। একে বাঁচিয়ে রাখা মানেই নিজের বিপদ। দম বন্ধ হয়ে আসে মাইশার, চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে। হাত পা বাঁধা থাকতে নিজেকে বাঁচানোর জন্য একটু নড়াচড়া করতে পারছে না। মাইশা নামক অভাগীর গল্পটা বুঝি আজকেই শেষ হয়ে গেল। প্রতিশোধ নেওয়া হলো না, কিছু মানুষকে শাস্তি দেওয়া হলো না। নিরীহ মানুষই বুঝি সবসময় শাস্তি পায়, আর দোষীরা পার পেয়ে যায়। দুনিয়া নামক জেলখানা থেকে বুঝি মাইশা নামক অপরাধের নামটা মুছে গেল। সুমাইয়ার দ্বিতীয় স্বামী ইয়াসিন নারী পাচারকারীর লিডার। শিরিন তার সাথে যুক্ত হয়েছে 10 বছর আগে। নিজের মেয়েকে প্রথম স্বামীর থেকে ছাড়িয়ে ইয়াসিনের সাথে বিয়ে দিয়ে দিয়েছিলেন শিরিন, কারণ ইয়াসিন বলেছিল শিরিনকে লিডার বানাবে এবং টাকার ভাগ বেশি দেবে। দুদিনেও সংসার করেনি সুমাইয়া। ইয়াসিনের কিছু তথ্য জোগাড় করে তার বাড়ি থেকে চলে এসেছিল এবং শিরিনকে বলেছিল তাকে এই বাড়িতে যাওয়ার জন্য জোর করলে সব তথ্য পুলিশকে জানিয়ে দেবে। ভয় পেয়ে মেয়েকে জোর করেনি শিরিন। সকালে ঘুম থেকে উঠে নিজের পাশে শিহাবকে পায়নি ইভা। শিহাবের জামা কাপড় এখনো পড়ে আছে ফ্লোরে, ইভার শাড়িটাও পড়ে আছে। শরীরের ব্যথা অনুভব করছে ইভা, অথচ এটা তাদের প্রথম মিলন নয়। গতকাল রাতে অন্যরকম এক শিহাবকে আবিষ্কার করেছে ইভা। সে শিহাবের যেন নতুন শরীরটাই প্রয়োজন। নরক যন্ত্রণা অনুভব করিয়েছে ইভাকে। এক রাতে মানুষ পাল্টে যায়। বিয়ের আগের দিন পর্যন্ত শিহাব তো অন্যরকম ছিল, হঠাৎ এতটা পরিবর্তন কেন হয়ে গেল? কান্না পাচ্ছে শিবার। এ কোন নরকে এসে পড়ল? তখনই শিরিনের গলা শুনতে পায় ইভা, উচ্চস্বরে ডাকছে এবং দরজা ধাক্কাচ্ছে। ইভা, উঠছো? ফ্রেশ হয়ে এসো, কথা আছে। শুকনো ঢোক গিলে ইভা চাদর পেঁচিয়ে বাথরুমে ছোটে। নিজের ইচ্ছেই নরকে এসেছে ও। শিরিন বিরক্ত হয়, ইভা কেন আসে না। মনে মনে নতুন ছক কষে ফেলে শিরিন। ইভার সাথেও সে গেম খেলতে নামতে চলেছে। দুয়ারে দুঃখ হানা দিলে প্রতিটা জীব মৃত্যু কামনা করে, অথচ তারা চিন্তা করে না মৃত্যু ঠিক কতটা যন্ত্রণাদায়ক। মৃত্যুর দুয়ার হতে ফিরে আসা মানুষটি অনুভব করতে পারে মৃত্যু যন্ত্রণা, যেমন আজকে মাইশা করছে। নিজেকে বাঁচানোর অনেকটা চেষ্টাই করে গিয়েছে সে। বাধা হাত পা ছটফট করতে গিয়ে রশি আরো শক্ত হয়ে গিয়েছে। বা পায়ের অনেকটা অংশ কেটেও গিয়েছে। জীবনে অনেক কষ্ট পেয়েছে মাইশা, চিৎকার করে কেঁদেছে অনেক। মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণা ভোগ করছে, কিন্তু আজকে অনুভব করতে পারছে সেটা কোনো কষ্টই ছিল না, সেটা ছিল ক্ষণিকের মন খারাপ। যেই মুহূর্তে মাইশা মৃত্যুকে বরণ নিচ্ছিল, ভেজা আখি পল্লব বন্ধ করে নিঃশ্বাস বেরিয়ে যাওয়ার অপেক্ষা করছিল, সেই মুহূর্তেই দমকা হাওয়ার মতো উপস্থিত হয় রিয়াদ। লোকটাকে মাইশার থেকে ছাড়িয়ে নিয়ে এলোপাথারেই মারতে থাকে। ছাড়া পেতেই মাইশা হা করে ঘন ঘন শ্বাস টানতে থাকে। কাশি উঠে যায়, কাশতে কাশতে মুখে রক্ত চলে আসে। তাকিয়ে থাকা দায় হয়ে পড়েছে। নজর জোড়া বন্ধ করার আগে ঠোঁট নাড়িয়ে রিয়াদকে বলতে চাচ্ছিল, ওকে মেরো না। কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হয় না, বেরিয়ে আসে রক্ত। অনেকটা চেষ্টা করেও রিয়াদকে মারতে না করতে পারে না মাইশা। নির্লজ্জ মাইশা। যে মানুষটা তার প্রাণ কেড়ে নিচ্ছিল, সেই মানুষটার আঘাতে তার ভেতরটা ফেটে যাচ্ছে। রিয়াদ থামে না, মারতেই থাকে। শক্তপোক্ত রিয়াদের সাথে পেরে ওঠে না শিহাব। একটা আঘাতও ফেরত দিতে পারে না রিয়াদকে। মারতে মারতে ক্লান্ত হয়ে থামে রিয়াদ। হাঁটু ভাঁজ করে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। ফ্লোরে নিস্তেজ হয়ে পড়ে আছে শিহাব। রিয়াদ পেছনে ফিরে, বুকের ভেতরটা কেঁপে ওঠে তার। শিরিন বেগম 30 জন মেয়ের কন্ট্রাক্ট নিয়েছে, কিন্তু 29 জন মেয়ে জোগাড় করতে পেরেছে।
শিরিনের পরিকল্পনা এই একটা মেয়ের জায়গায় ইভাকে দিয়ে দেবে। দেখতে বেশ সুন্দরী ইভা, তারাও পছন্দ করে নেবে। ইভা নিজেকে গুটিয়ে মাথায় ঘোমটা টেনে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমে মজিবর বসে খবরের কাগজে নজর বোলাচ্ছে। মানুষটার চোখের কোণায় পানি চিকচিক করছে। আশ্চর্যজনকভাবে ইভার ভীষণ খারাপ লাগছে। ছোটবেলা থেকে ইভা তার খালামণির স্বভাবের সাথে পরিচিত। সে জানে সবটা, সবসময় খালামণিকে উৎসাহ দিয়ে এসেছে। এক মুহূর্তের জন্য মনে হয়নি তার খালামণি ভুল করেছে। এমনকি সুমাইয়াকে দ্বিতীয় বিয়ে দিয়েছিল ইভা চক্রান্ত করে। সুমাইয়া এবং সোহেলের বিচ্ছেদও ইভারই হাতে রয়েছে। ইভার চাচাতো ভাই রকির সাথে সুমাইয়ার তৃতীয় বিয়ে হয়। ঘুমন্ত সুমাইয়ার রুমে রকিকে পাঠিয়েছিল ইভা এবং পরে লোক জড়ো করে সুমাইয়াকে বদনাম দিয়ে বিয়ে দিয়েছিল। এতে অবশ্য শিরিনেরও হাত রয়েছে। দীর্ঘশ্বাস ফেলে ইভা এগিয়ে গিয়ে মজিবরের পাশে বসে। বাবা, শিহাব কল করেছিল, কোথায় গেছে? জবাব দেয় না মজিবর, প্রয়োজন মনে করে না। ইভা হতাশ হয়, তাকিয়ে থাকে মজিবরের মুখের দিকে। নিঃসন্দেহে লোকটা ভালো মানুষ, সুন্দর একটা সংসার উনিও ডিজার্ভ করে। বাবা, আমি জানি আমি অনেক অন্যায় করেছি। আমি সত্যি রিয়েলাইজ করতে পারছি কতটা খারাপ কাজ করেছি আমি। সব ভুলে ভালোভাবে বাঁচতে চাই আমি। তাচ্ছিল হাসে মজিবর। অন্যের সংসার নষ্ট করে এই মেয়ে ভালোভাবে বাঁচবে, আল্লাহ সহ্য করবে। আল্লাহ তোমার মঙ্গল করুক। বলে মজিবর পেপার মনোযোগ দেয়। ইভা খানিকটা অপমানিত বোধ করে, মাথা নিচু করে উঠে দাঁড়ায়। পিটপিট করে চোখ খুলতেই মাইশা নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। যাক, তাহলে বেঁচে গিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে মাথা ঘোরাতে কপালে ভাঁজ পড়ে মাইশার, কারণ রিয়াদ তার হাত ধরে ঘুমিয়ে আছে। দুইবার হাত ছাড়ানোর চেষ্টা করে মাইশা, কিন্তু পারে না। শক্তি দিয়ে হাত জড়িয়ে নিতে মন সায় দিচ্ছে না। লোকটা ঘুমাক একটু। মুখখানা দেখেই আন্দাজ করা যাচ্ছে ভীষণ ক্লান্ত সে। মনে মনে মাইশা সিদ্ধান্ত নিয়ে ফেলে, অনেকটা দূরে চলে যেতে হবে। এই শহরে আর না। এই শহরের স্বার্থপর মানুষগুলো তাকে বাঁচতে দিবে না, কিন্তু মাইশাকে বাঁচতে হবে। নিজের জন্য না হোক, যে আসে তার জন্য হলেও তাকে বাঁচতে হবে। বাঁচতে হলে মায়া কমাতে হবে। মায়া খুব বাজে একটা রোগ, যা একটা জীবিত মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এসব ভাবনার মাঝেই রিয়াদ জেগে ওঠে। মাইশার হাত ছেড়ে দেয়, যেন সে না জেনে ভুল করে ফেলেছে। হাঁসফাঁস করতে থাকে। মাইশা ভেরি ভেরি সরি। নেক্সট আর কখনোই এমন হবে না, ট্রাস্ট মি। আমি ইচ্ছা করে না, মানে কখন কিভাবে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমের ঘোরেই বোধহয়। ক্ষমা করে দিও। মাথা নিচু করে বলে রিয়াদ। মাইশা জবাব দেয় না, চুপচাপ রিয়াদের মুখের দিকে তাকিয়ে থাকে। মাইশার থেকে জবাব না পেয়ে রিয়াদ ঠিক আন্দাজ করতে পারে না মাইশা রেগে আছে কিনা। তবে মাইশার সাথে কথা বলা জরুরি, তাই অনেকটা অস্বস্তি নিয়েও মনের কথা বলার জন্য প্রস্তুতি নেয়। জীবনে এই প্রথমবার নার্ভাস হচ্ছে রিয়াদ। হাত পা বোধ হয় মৃদু কাঁপছে। জিভ দিয়ে ঠোঁট বিছিয়ে বলতে শুরু করে। মাইশা শোনো, পৃথিবীতে বেঁচে থাকা সহজ বিষয় নয়। আর তুমি এখন একা নও, তোমার মধ্যে আরও একটা প্রাণ বেড়ে উঠছে। তুমি কিন্তু তাকে একা কখনোই সুস্থভাবে পৃথিবীর আলো দেখাতে পারবে না। তোমার কারোর সাহায্য দরকার। তোমার বর বা পরিবার কেউ কিন্তু তোমার সাহায্য করবে না। তারা সুযোগ পেলেই তোমার ক্ষতি করে দেবে। আই অ্যাম সরি, আমি তাদের দুর্নাম করছি না, জাস্ট তোমায় বোঝাচ্ছি। তুমি আমায় বন্ধু ভাববে, আমার পাপাকে বিশ্বাস করবে, আমাদের সাথে থেকে তোমার বেবিটাকে সুস্থভাবে দুনিয়াতে আনবে। কথা দিচ্ছি কখনোই তোমার সুযোগ নিতে চাইবো না, তোমায় বিয়ে করতে চাইবো না, এই ভয়টা পেও না। রিয়াদ থামতেই মাইশা ভাঙা গলায় বলে ওঠে। আমার অনেকটা দূরে নিয়ে যাবে রিয়াদ, যেখানে আমার অতীত আমাকে তাড়া করবে না, যেখানে আমি শান্তির নিঃশ্বাস ফেলতে পারবো, যেখানে নির্ভয়ে দুপা চলতে পারবো, আমি প্রাণ খুলে একটু হাসতে পারবো। পারবে? কালো গোলাপ বরাবরই মাইশার পছন্দ। শিয়াবকে কত বলতো। আমাদের যখন নতুন বাড়ি হবে, সেই বাড়ির সামনে খানিকটা জায়গা জুড়ে কালো গোলাপ চাষ করব। বাগান আমার একখানা। আমি গোধূলি বিকেলে হাতে চায়ের কাপ নিয়ে বাগানের মাঝখানে বসে গোধূলি উপভোগ করব। আজকে মাইশা যে বাড়িতে পা রেখেছে সেই বাড়ির সামনে বিশাল বড় জায়গা জুড়ে কালো গোলাপের বাগান। বাগানের মাঝখানে দোলনা। মাইশা স্বপ্ন সাজিয়েছিল তাদের যখন নিজের বাড়ি হবে তখন সাদা এবং নীল রং দিয়ে দেয়াল রাঙাবে। এই বাড়ির দেয়ালও সাদা এবং নীল রং দিয়ে রাঙানো।
গাড়ি থেকে নেমে মাইশা শুধু চারদিকে তাকিয়ে দেখছে। স্বপ্ন নাকি বাস্তব এটাই চিন্তা করছে। আবার এটাও ভয় পাচ্ছে, এই সুখ নিলে কি একটুখানি সুখের হদিশ পাবে? সুখ কি এবার ধরা দেবে, নাকি অভাগীর কপালে সুখ লেখা নেই? দাঁড়িয়ে পড়লে যে, চলো। রিয়াদ মাইশার পাশে এসে দাঁড়িয়ে বলে। মাইশা ঘাড় বাঁকিয়ে এক পলক তাকায় মাইশা রিয়াদের পানে। 4.5 ঘন্টা জার্নি করে তারা এখানে এসেছে। এই জায়গার নাম কি জানা নেই মাইশার, শুধুমাত্র রিয়াদের ভরসায় চলে এসেছে। রিয়াদকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলেছে। জানা নেই রিয়াদ ভরসার দাম দিতে পারবে কিনা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মাইশার মনে হচ্ছে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করে দেখি, ঠকলে ধরে নেবে নিয়তির লিখন। এটাই আমাদের বাড়ি। ঢাকাতে পেপার ব্যবসায়ের জন্য থাকতে হয়। গতকাল মাম্মাম এবং বোন চলে এসেছে, আজকে আমরা চলে আসলাম। এখন থেকে এখানেই থাকবো আমরা। মাইশা মৃদু হেসে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। পায়ের ব্যথাটা এখনো তাজা, কাটা জায়গায় ব্যান্ডেজ লাগানো হয়েছে। রিয়াদের ইচ্ছে করছিল মাইশাকে নরম তুলতুলে হাতখানা ধরে দুপা এগিয়ে দিতে, এতে বোধহয় মেয়েটার কষ্ট একটু কমতো। রিয়াদের সাপোর্টে একটুখানি শান্তিতে হাঁটতে পারত, কিন্তু অধিকার নেই। হাঁটতে হাঁটতে একখানা কালো গোলাপ ছিঁড়ে নেয় মাইশা, কানের পিঠে গুজিয়েও ফেলে। মনটা আজকে তার বেশ ফুরফুরে, ভীষণ ভালো লাগছে। মনের কোণে সুখ উকি দিচ্ছে, প্রশান্তিতে বুকটা ভরে আসছে। এত সুখ কেন লাগছে? বন্ধ পরিবেশ থেকে মুক্তি পেয়েছে বলে হবে হয়তো। রিয়াদ দেখে মুগ্ধ হয়। মেইন দরজার সামনে লেখা সুখনীর। এটা কি সুখের রাজ্য? মনের মধ্যে প্রশ্ন জাগে মাইশার। ইচ্ছে করে রিয়াদকে শুধাতে, কিন্তু চেপে যায়। রিয়াদ কলিং বেল চাপে, সাথে সাথেই দরজা খুলে যায়। হাসি মুখে দাঁড়িয়ে আয়রা মাইশাকে দেখে জাপটে জড়িয়ে ধরে। তুমি এসেছো? আমার সাথে থাকবে? আমার রুমেই কিন্তু থাকবে। একসাথে ঘুমোবো দুজন, গল্পও করব, ঠিক আছে? মুস্কি হাসে মাইশা, হাত বুলিয়ে দেয় আয়রার মাথায়। ঠিক আছে, থাকবো। মাম্মাম দেখো না, আপাই এসেছে। রেহানা বেগম খুন্তি হাতে বেরিয়ে আসে। মাইশা তাকিয়ে থাকে। ভীষণ সুন্দরী মহিলা, ওনার দুটো ছেলে মেয়ে আছে বোঝা মুশকিল। অমায়িক হাসি মহিলার। তিনি মাইশার সামনে দাঁড়িয়ে একগাল হেসে মাথায় হাত বুলিয়ে দেয়। মাশাআল্লাহ মা, তুমি অনেক সুন্দর। জবাবে মাইশা সালাম দেয়। তিনি সালাম ফিরিয়ে বলেন, আয়রা, মাইশাকে ওর রুমে নিয়ে যাও, ওর রেস্ট প্রয়োজন। আয়রা মায়ের কথা মতো মাইশার হাত ধরে তাকে নিয়ে চলে যায়। মাইশা রুমে ঢুকতেই রেহানা বেগম এগিয়ে গিয়ে রিয়াদের মুখোমুখি দাঁড়ায়। মেয়েটাকে আমি তখনও যত্ন করব যখন সে শুধুমাত্র আশ্রিতা থাকবে। এর বাইরে একটু গন্ডগোল দেখলে হয় আমি মারবো, নয়তো মেয়েটাকে মারবো। বলেই তিনি চলে যায়। রিয়াদ অসহায় চোখে তাকিয়ে থাকে মায়ের চলে যাওয়ার দিকে। অনুভূতি বুঝি কেউ বোঝে না। শিহাবের খোঁজ পাওয়া গিয়েছে দুদিন পরে। এই দুদিনে ইভা পাগলের মতো খুঁজেছে শিহাবকে। শিরিন কিছুতেই ইভাকে হাতের নাগালে পায়নি। কিডন্যাপ করানোর জন্য লোকও লাগিয়েছে, কিন্তু কোনো ফয়সালা তারা করতে পারেনি। মনে মনে বেশ চটে আছে শিরিন। ইভাকে হাতের নাগালে পেলে মনের খায়েশ মিটিয়ে আগে মারবে, তারপর অন্য কথা। হাসপাতালের বেডে অবচেতন অবস্থায় পড়ে আছে শিহাব। জ্ঞান ফিরেনি তার এই 2 দিন। একটা হাত ভেঙে গিয়েছে, মুখের অবস্থা ভয়াবহ। একটা পাশ পড়ে গিয়েছে, মনে হচ্ছে গরম তেল ঢেলে দেওয়া হয়েছে তার মুখে। ইভা স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে শিহাবের দিকে। গধূলি বিকেল, হাতে চায়ের কাপ নিয়ে বাগানের সেই দোলনায় বসে আছে মাইশা। মনটা তার ফুরফুরে। এই বাড়ির মানুষগুলো অসম্ভব ভালো। সত্যিই এটা শক্তির। কয়েকটা ঘন্টা এখানে এসেছে, তাতেই হৃদয় শীতল হয়ে উঠেছে। চায়ের কাপে শেষ চুমুকটা দিতেই হঠাৎ করে মাথা ঘুরে ওঠে মাইশার। সুন্দর একটা জীবন সব মেয়েই আশা করে। ভালোভাবে 2 দিন বাঁচবে, স্বামী সন্তান নিয়ে 2 দিন সুখে থাকবে, এটাই তো কামনা করে সকল নারী। মাইশাও তেমনটাই চেয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে ভালো থাকতে পারেনি। সুখের নাগাল পায়নি। জন্ম থেকে দুঃখের সাথে বসবাস করে আসে। অবশেষে হয়তো সুখের দেখা পেল। এই যে এই বাড়ির মানুষগুলো কি সুন্দর আগলে রাখছে মাইশা। রেহানা বেগম মেয়ের মতো ভালোবাসা দিচ্ছে, খাইয়ে দিচ্ছে, মাথায় তেল দিয়ে দিচ্ছে, সময় মতো ঔষধ দিচ্ছে। নিজ দায়িত্বে মাইশাকে সুখের রাজ্যে ঘুরিয়ে আনছে। আমিনুল ইসলাম অফিস থেকে বাসায় ফেরার সময় মাইশা এবং আয়রার জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসে। বিকেলে ওদের নিয়ে ঘুরতে বের হয়। শুধু রিয়াদের সাথেই মাইশার দূরত্ব। রিয়াদ খুব একটা আসে না মাইশার আশেপাশে। দেখা হয়ে গেল কথা বলে না তেমন। মাইশা শুধু হাসে।
মায়ের কড়া শাসনে সে মাইশার কাছে আসে না, এটা ভালোই জানে মাইশা। আজকে শুক্রবার, অফিস বন্ধ। মাইশার এই বাড়িতে আসার 6 দিন হলো। রেহেনা বেগমের কাজ বেশি, সে রান্না করায় ব্যস্ত। মাইশা গুটি গুটি পায়ে এগিয়ে যায় রান্নাঘরে। আন্টি, আমি সাহায্য করব? রেহেনা বেগম তরকারি কাটায় মনোযোগ দিয়ে কড়া গলায় জবাব দেয়। কোনো দরকার নেই, ওখানে ওষুধ রেখেছি, চুপচাপ খেয়ে রেস্ট নাও। মাইশা দ্বিতীয়বার কিছু বলার সাহস পায় না। ওনাকে মাইশা খুব ভয় পায়। এবারের গিন্নি উনি, যদিও মাইশাকে ভালোবাসে তারপরেও ভয়। যদি কখনো বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, কোথায় যাবে সে? মাইশা দুটুকু খেয়ে নেয়। রেহেনা অগোচরে হাসে, মায়া পড়ে গেছে মেয়েটার উপর। কফির মগটা রিয়াদকে দিয়ে রেস্ট নাও গিয়ে, আমার হাত জোড়া, যেতে পারছি না। মাইশা মাথা নাড়িয়ে কফির মগটা হাতে তুলে নেয়। এই বাড়িতে আসার পর থেকে মাইশার জামা কাপড়ের সংখ্যা বেড়ে গিয়েছে। শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ পরা শুরু করেছে। এসব অবশ্য আমিনুল ইসলাম এনে দিয়েছে। তবে রিয়াদের পছন্দ করা প্রতিটা ড্রেস, সেটা মাইশার জানা। দোতলায় দ্বিতীয় কামরা রিয়াদের। এই 6 দিনে কখনোই রিয়াদের রুমে ঢোকেনি মাইশা। ঢোকার কোনো কারণও ছিল না। দরজার সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ ইতস্তত বোধ করতে থাকে। শত হোক রিয়াদ ছেলে মানুষ, মাথায় ঘোমটা আরও একটু টেনে দরজায় টোকা দেয়। ভেতর থেকে কোনো শব্দ আসে না। ভেতরে আসবো? তোমার জন্য কফি পাঠিয়েছে আন্টি। এবারও কোনো শব্দ আসে না। মাইশা বুকে সাহস জমিয়ে দরজা ধাক্কা দেয়, সাথে সাথেই খুলে যায়। ভেতরে ঢুকে পড়ে মাইশা। বিছানায় উপর হয়ে শুয়ে আছে রিয়াদ, কোমর অবধি কম্বল টানা। বেশি ভুল ফর্সা পিঠ দেখা যাচ্ছে। দৃষ্টি সরিয়ে ফেলে মাইশা। খাটের পাশে থাকা ছোট্ট টেবিলে কফির মগ রাখে। বুঝতে পারে রিয়াদ গভীর ঘুমে আচ্ছন্ন। কফিটা নিয়ে যাবে কিনা দোটানায় পড়ে যায় মাইশা। রেখে গেলে রিয়াদ জেগে উঠতে উঠতে ঠান্ডা হয়ে যাবে। এসব চিন্তা করে কফির মগে হাত দিতে যেতেই একটা গম্ভীর নেশালো কণ্ঠস্বর ভেসে আসে মাইশার কানে। আমাকে ভালোবাসতে দেবে মাইশা? তোমার সাথে বাঁচার অনুমতি দেবে? ট্রাস্ট মি, কখনো কষ্ট দেব না। বুক কেঁপে ওঠে মাইশার, হাত থেমে যায়। ধীর দৃষ্টিতে তাকায় রিয়াদের পানে। রিয়াদ বসে পড়েছে ইতোমধ্যে। চোখ দুটো অন্যরকম লাগছে, উস্কো খুস্কো চুল। ড্রিঙ্ক করে ফিরেছিল রাতে এবং এখনও তার প্রভাব কাটেনি। বিচক্ষণ মাইশা ঠিক বুঝতে পারে। নেশা করেছো কেন? আঙ্কেল দেখলে কতটা কষ্ট পাবে জানো না? নরম গলায় বলে মাইশা। রিয়াদ মাথা নুইয়ে ফেলে। তুমি আমার সাথে একটু ভালো করে কথা বললে আমি আর কখনোই ড্রিঙ্ক করব না। দীর্ঘশ্বাস ফেলে মাইশা। কথা রাখতে শেখো। তোমার অভাবে মরে গেলে কথা রেখে কি হবে? তোমাকেই তো পাবো না। এরকম কথা বলে আমি চলে যাবো এই বাড়ি থেকে, দুর্বল ভেবো না আমায়। কড়া গলায় বলে ওঠে মাইশা। ভয়ে মুখখানা চুপসে যায় রিয়াদের, চোখে পানি টলমল করে ওঠে। আমি আর কখনো এসব করব না, তুমি থেকে যাও প্লিজ। তোমাকে দেখেও এক অদ্ভুত শান্তি পাই আমি। আর এক মুহূর্ত দাঁড়ায় না মাইশা, চলে যায় রিয়াদের রুম থেকে। রিয়াদ ফুপিয়ে কেঁদে ওঠে। পুরুষ মানুষ সহজে কাঁদে না, কিন্তু রিয়াদ কাঁদে। কষ্ট পেলে সে কান্না আটকে রাখতে পারে না। রাতে বাজে স্বপ্ন দেখেছে। সে দেখেছে মাইশা হারিয়ে যাচ্ছে। মাইশা, রিয়াদ এবং ছোট্ট পরি তিনজনে ঘুরতে গিয়েছে। হঠাৎ কোথা থেকে শিয়াব এসে নিয়ে যায় মাইশাকে। একা পড়ে রয় রিয়াদ এবং ছোট্ট পরি। পরিটা মা মা বলে কাঁদতে থাকে আর রিয়াদকে বলছে, পাপা মা এনে দাও। কিন্তু রিয়াদ মনে করতে পারছে না শিয়াব মাইশাকে নিয়ে কোথায় গিয়েছে। এক অদ্ভুত দেয়াল রিয়াদকে বন্দি করে রেখেছে। ভাগ্য কখন কার বদলে যাবে কেউ বলতে পারে না। কার সময় কখন পাল্টে যাবে টেরও পাবে না। এই যে শিরিন বেগম, দীর্ঘ 10 বছর যাবৎ নারী পাচার কাজে নিয়োজিত। অনেক টাকার মালিক হয়েছেন। ছেলে মেয়ে কিংবা নিজের পেছনে একটা টাকাও ব্যয় করেনি। ছোটবেলা থেকে অভাবের সাথে লড়াই করতে করতে বড় হয়েছেন। বিয়ে করে স্বামীর বাড়িতে পা রেখেও অভাব দেখেছেন। জীবনে একটাই জেদ ছিল, টাকা দেখবে, এবং দেখেছেও টাকা। স্বামী এবং সন্তান নিয়ে আলাদা সংসার পেতেছেন। মজিবরকে কখনোই তার পরিবারের কাছে যেতে দেয়নি। বলা বাহুল্য, বউকে তিনি ভয় পায়। ছেলেকেও নিজের মতো তৈরি করে নিয়েছেন শিরিন। তবে ছেলে জানে না তার এই নারী পাচারের ইচ্ছা। এটা অবশ্য শিরিন জানাতেও চায় না। ইভাকে নিয়ে বেরিয়েছিল শিরিন বেগম। উদ্দেশ্য ইভাকে দিয়ে আসবে তার আস্তানায়। এমনিতেই কখনো ইভা আসতো না। শিরিন গহনা কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যাচ্ছে। শিহাবকে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়েছে। এখন অবধি শিহাব একটা কথাও বলেনি। ডাক্তারের মতে উনি একদম ঠিক আছে এবং ইচ্ছে করে কথা বলছে না। শহর পেরিয়ে গ্রামের রাস্তায় ঢুকে পড়ে অটোরিক্সা। সন্ধ্যা ঘনিয়ে আসে। এই দিকের পথঘাট একদম ফাঁকা।
মানুষজনের চলাচল নেই বললেই চলে। যমুনা ব্রিজের ওপর নিয়ে অটোরিকশায় যাওয়ার সময় ইভা তার হাতে লুকানো চাকুটা ঢুকিয়ে দেয় শিরিন বেগমের বুকে। শব্দ করে ওঠে শিরিন। থেমে যায় অটোরিকশা। ড্রাইভার নেমে আসে এবং ইভার সাথে মিলে শিরিন বেগমের হাত পা বেঁধে গলা বরাবর ছুরি চালিয়ে নদীতে ফেলে দেয় শিরিন বেগমের দেহখানা। ঠোঁট মেলে হাসে ইভা। ড্রাইভারের সাথে হাত মেলায়। আমার শরীরে তোমারই রক্ত বইছে, ভুলে যাও কি করে? স্বার্থপরতা আমার রক্তে মিশে আছে। এবার তুমিও শান্তিতে থেকো এবং আমাকেও শান্তিতে থাকতে দাও। সময় কখনো থেমে থাকে না, সে তার নিজের নিয়মে চলতেই থাকবে। নভেম্বর গড়িয়ে ডিসেম্বর চলে এসেছে। শীতের তীব্রতা বেড়েই চলেছে। তার সাথে বেড়ে উঠেছে মাইশার অংশ। 5 মাসে পা রেখেছে সে। কি করে 3টে মাস চলে গেল বুঝতেই পারল না মাইশা। 3 মাসে তার বেঁচে থাকার ইচ্ছেও বেড়ে গিয়েছে দ্বিগুণ। জীবন বুঝি এতটাও সুন্দর হয়? এরই মধ্যে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে শিহাবের কাছে। ডিভোর্সের সকল কার্যক্রম আমিনুল করেছেন। গোপন রেখেছে মাইশার বাসস্থান। রেহানা বেগম নিজের মেয়ের মতোই ভালোবাসে মাইশাকে। আদর করে বকে, আবার যত্নও করে। মায়ের আদর কেমন হয় ভালোই বুঝতে পারছে মাইশা। কুয়াশা মাখা সকাল। প্রচন্ড কুয়াশা পড়েছে আজকে। দূরের কিছুই দেখার জো নেই। খুব ভোরেই ঘুম ভেঙে গিয়েছে মাইশার। রাতে তাড়াতাড়ি ঘুমানোর ফলেই হয়েছে এমনটা। বিছানায় শুয়ে থাকতেই ইচ্ছে করছিল না বলে গুটি গুটি পায়ে বের হয় রুম থেকে। গায়ে পাতলা চাদর জড়িয়ে ছাদের উদ্দেশ্যে রওনা হয়। এই বাড়িতে মাইশার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে ছাদ। ছাদ থেকে কালো গোলাপের বাগানটা স্পষ্ট দেখা যায়। কি যে সুন্দর লাগে। ছাদের দরজা খুলতেই মাইশার কপালে ভাঁজ পড়ে। খানিকটা অবাক হয়েছে সে, কারণ রিয়াদকে দেখা যাচ্ছে। সে রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। রিয়াদের সাথে মাইশার কথা হয় না, দেখা হয় না প্রায়ই। রিয়াদকে দেখা যায় মাইশার রুমের সামনে দাঁড়িয়ে থাকতে, বা বাগানে একদম মাইশার রুমের ব্যালকনি বরাবর দাঁড়াতে। কখনো কখনো মাইশার খাওয়ার সময়ও সামনে দাঁড়িয়ে থাকে। মাঝে মধ্যে মাইশা লজ্জায় পড়ে যায়। বাবা মা ইদানিং মানে না রিয়াদ। রেহানা বেগমও তেমন কড়া চোখে তাকায় না। মাইশা অনেকবার ভেবেছে রিয়াদের সাথে খোলাখুলি কথা বলতে, আবার পিছিয়ে এসেছে। দীর্ঘশ্বাস ফেলে মাইশা এগিয়ে যায়। রিয়াদের দিকে খানিকটা দূরে রেলিং ধরে দাঁড়ায়। পাশে কারো অস্তিত্ব টের পেয়ে রিয়াদ আকাশ থেকে দৃষ্টি সরিয়ে মাইশার পানে তাকায়। মেয়েটার মধ্যে জাদু আছে। অদ্ভুত সুন্দর এই মেয়ে। রিয়াদ চোখই ফেরাতে চায় না মেয়েটার থেকে। একটু মোটা হয়েছে আগের থেকে, তাতে সৌন্দর্য আরো বেড়েছে। পেটটা অনেকটা উঁচু হয়েছে। রিয়াদের খুব করে ইচ্ছে করে মেয়েটাকে একটু ছুঁয়ে দিতে, শক্ত করে বুকের মাঝে জড়িয়ে নিতে, কিন্তু পারে না। অনুমতি নেই, অধিকারও নেই। তোমার একটু মায়া হয় না মাইশা? একটুও মন গলে না? আমাকে তোমার একটুও ভালো লাগে না? চোখে বোধহয় পানি চিকচিক করছে রিয়াদের। ছেলেটা একটু বেশি ইমোশনাল, নিজের আবেগ লুকাতে পারে না। শুনো, তুমি যেটা ভাবছো বা চাচ্ছ সেটা সম্ভব না। এটা তুমি বুঝতে পারো না। জীবন এতটা সহজ না। আমি একটা বিবাহিত মেয়ে, সরি ডিভোর্সি মেয়ে। আমি 5 মাসে প্রেগনেন্ট। তোমাদের আশ্রিতা আমি। ঠিকঠাক একটা পরিচয় নেই আমার। এইসব তুমি ভাবছো না? তুমি কি বুঝতে পারছো না? আমার থেকে কিছু পাবে না তুমি। কি মিন করছি একটু বুঝে নাও প্লিজ। রিয়াদ একটু সাহস করিয়ে মাইশার ডান হাতটা নিজের হাতের ভাঁজে নিয়ে নেয়। চোখে চোখ রেখে জবাবে বলে, তোমার থেকে আমি কিচ্ছু চাই না, শুধু কাগজে কলমে তুমি আমার হয়ে থেকো, যাতে কখনো চলে যেতে চাইলে সেই কাগজটা তোমায় আটকে দেয়। রিয়াদের থেকে হাতটা ছাড়িয়ে নেয় মাইশা। চোয়াল শক্ত করে ফেলে। আমি তোমার গার্লফ্রেন্ড, হবু বউ। হাত ধরার সাহস পাও কোথায় তুমি? তোমাদের বাড়িতে থাকছি বলে দুর্বল ভাবছো? সুযোগ নিতে যাচ্ছ? মাথা নিচু করে ফেলে রিয়াদ। আই এম সরি, নেক্সট টাইম ধরবো না। তোমার মা তোমার বিয়ে দিতে যাচ্ছে, মেয়ে দেখছে, চুপচাপ বিয়ে করে নাও। বোধহয় একটু রেগেই যায় রিয়াদ। বিয়ে করে নিব? বাস্তবতা জানো তুমি? একা একা পারবে বাচ্চা মানুষ করতে? স্কুলে দিতে হবে তোমার বাচ্চাকে, তার একটা সুন্দর ভবিষ্যৎ দিতে হবে, তাকে সুস্থভাবে মানুষ করতে হবে। একা পারবে তুমি? আমি বিয়ে করে নিলে আমার মা তোমায় ভালোবাসবে না, আমার বাবা তোমার সাথে এতটা ফ্রি হয়ে মিশবে না। ইন ফিউচার তোমাকে চলে যেতেও বলতে পারে। তখন ভবিষ্যৎ চিন্তা করো মাইশা। মাইশার কপালে চিন্তার ভাঁজ পড়ে। বুদ্ধিমতী মাইশা কিছুটা আন্দাজ করে ফেলে, বুঝে ফেলে অনেক কিছু। স্বার্থ ছাড়া এই দুনিয়াতে মানুষ দুটো আশ্রয় দেবে না। সেখানে ওনারা পুরো 3 মাস ভালোবেসে আগলে রাখলো।
এমনি এমনি অবশ্যই নয়, তাচ্ছিল্য হাসে মাইশা। রিয়াদের এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে দেয়, হরির টুপি টেনে মাথায় তুলে দেয়। রিয়াদ শুধু দেখতে থাকে মাইশাকে। মাইশার এটুকু ছোঁয়াতেই তার হৃৎপিণ্ড কাঁপছে, হাত পায়েও বোধহয় কাঁপনে সৃষ্টি হচ্ছে। আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি না। আল্লাহ আমাকে দুঃখ দেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছে। সুখের লোভ দেখিও না আমায়। আমি ভীষণ লোভী। না জানি কখন তোমার ফাঁদে পা ফেলে দিই আমি। রিয়াদ চোখ বন্ধ করে ফেলে। মায়াবতী নারীর মুখপানে বেশিক্ষণ তাকানো বারণ। আমাকে ছেড়ে যেও না মাইশা, এমন কিছু করিও না যাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সত্য কথা কখনোই চাপা থাকে না। শিরিন নিখোঁজ 3 মাস হয়ে গেল। শিহাব পাগলের মতো খুঁজছে তার মাকে। প্রতিটা থানায় জিডি করেছে, পুলিশকে টাকা দিয়েছে তার মাকে খুঁজে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই খোঁজ পাচ্ছে না। মাকে হারিয়ে শিহাব প্রায় পাগল। ইভা নিশ্চুপ, শিহাবের সাথে তাল মেলাচ্ছে, কিন্তু মনে মনে তার ভয় হচ্ছে যদি কখনো শিহাব জেনে যায়। গত কয়েকদিন যাবৎ শিহাব রুমবন্দি হয়ে আছে। মাইশা ডিভোর্স লেটার পাঠিয়েছে, সেখানে গোটা গোটা অক্ষরে মাইশার সাইন রয়েছে। শিহাব এখনো সাইন করেনি, করবেও না। মাইশাকে সে খুন করবে, তবুও ডিভোর্স দেবে না। কিছু পুরুষ মানুষের বাজে গুণ হচ্ছে তারা মুক্ত করে দিতে জানে না। তারা চায় তাদের সবাই অ্যাটেনশন দেবে, তাদের প্রতি ভালোবাসা দেখাবে, অবহেলা করার পরেও ছাড়বে না। শিহাব ঠিক সেই কোয়ালিটির পুরুষ। তার মনোবাসনা মাইশা তারই থাকবে, ইভাও তারই হবে। মাইশাকে অবহেলা করবে, মারবে, কাটবে, তবুও মাইশা শিহাবের হাত ধরে থাকবে। দিন শেষে শিহাবের দুয়ারেই মাইশার শেষ ঠিকানা হবে। শিহাবের মন পড়ছে, ক্ষণে ক্ষণে ভয়ে শিউরে উঠছে। মাইশা বোধহয় ওই ছেলেটাকে বিয়ে করে ফেললো, বুঝি সংসার পেতে ফেললো। কিন্তু এমনটা কেন করবে? শিহাব না হয় মাইশাকে ভালোবাসেনি, ঠকিয়েছে, কিন্তু মাইশা তো ভালোবেসেছিল। তাহলে মাইশা কি করে পারে দ্বিতীয় বিয়ে করতে? রাগে চোয়াল শক্ত করে ফেলে শিহাব। হাতে থাকা ডিভোর্স পেপারটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে। মাইশা প্রেগনেন্ট, এটা গোপন রেখে ডিভোর্সের কার্যক্রম করা হয়েছে। চতুর শিহাব ভালো করে বুঝতে পারে এসব ওই ছেলেরই কারসাজি। মাইশা কখনোই এতটা সাহস পেত না। ছেলেটা এবং আমিনুলকে পথে বসানোর জন্য শিহাব কোম্পানির ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্ট চুরি করেছিল, কিন্তু সুবিধা করতে পারেনি। আমিনুল ঠিক উদ্ধার করেছে সব। ইভা কয়েকবার উকি দিয়েছে, দেখছে শিহাবকে, ভেতরে ঢোকার সাহস হচ্ছে না তার। ইদানিং শিহাবকে চিনতে তার অসুবিধা হয়। আগে শিহাবকে একটু ছুঁয়ে দিলেই গলে যেত, উন্মাদ হয়ে উঠত, কিন্তু এখনকার শিহাবকে ছুঁয়ে দিলে তেতে ওঠে। মাইশাকে বিয়ে করার ঠিক 5-6 মাস পর থেকেই মাইশা এবং শিহাব পরক্রিয়ায় লিপ্ত হয়েছিল। রূপের জাদুতেই বশ করেছিল শিহাবকে, অবশ্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল। এক বুক সাহস নিয়ে খাবারের থালা হাতে ভেতরে ঢুকে ইভা খাটের ওপর খাবারের থালা রেখে ফ্লোরে শিহাবের পাশে বসে। ডিভোর্স পেপারের এক টুকরো কাগজ হাতে তুলে নেয়। তুমি কেন ওর জন্য কষ্ট পাচ্ছ? ও তো তোমায় ঠকিয়ে। বাকিটুকু শেষ করতে পারে না ইভা। শিহাব গলা টিপে ধরে তার, রক্তচক্ষু করে তাকায় ইভার পানে। দাঁতে উপর দাঁত রেখে হাতের জোর বাড়িয়ে দেয়। গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে ইভা। ইতিমধ্যে চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে, প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। শান্তিতে ছিলাম আমি, মাইশের সাথে সংসার করতেছিলাম, আমার বাচ্চা আসতে চলেছে, তুই সবটা নষ্ট করে দিয়েছিস, আমার জীবনটা শেষ করে দিয়েছিস তুই। শেষের কথাখানা চিৎকার করে বলে ওঠে শিহাব। কেঁপে ওঠে বোধহয় পুরো বাড়ি। মজিবর নিজের রুমে পত্রিকা পড়ছিল, ছেলের চিৎকারে এক প্রকার দৌড়ে আসে। ছেলের রুমে এসে এই রূপ দেখে ভয় পেয়ে যান তিনি। দৌড়ে গিয়ে ছেলেকে ছাড়ার ইভার থেকে। ইভা ছিটকে পড়ে ফ্লোরে, গলা ধরে কাশতে থাকে। শিহাব জোরে জোরে শ্বাস টানছে। মজিবর ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মাথা ঠান্ডা করো, এতটা রেগে কেন যাচ্ছিস? জবাব দেয় না শিহাব। চোখ বন্ধ করে দু হাতে নিজের মাথার চুল খামচে ধরে। তখনই উচ্চস্বরে কলিং বেল বেজে ওঠে। মজিবর ছেলেকে ছেড়ে ইভার কাছে যায়, হাত এগিয়ে দেয় ইভার দিকে। ইভা মজিবরের হাত ধরে বসে। আমার সাথে চলো, ওকে একা থাকতে দাও। শিহাবের দিকে এক পলক তাকিয়ে ভয় কাঁপতে কাঁপতে মজিবরের পিছনে বেরিয়ে যায় ইভা। শিহাবও আর বসে থাকে না, সেও বেরিয়ে পড়ে দেখার উদ্দেশ্যে কে এলো। মজিবর দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে কয়েকজন পুলিশ অফিসার ঢুকে পড়ে ভেতরে, সাথে মহিলা অফিসারও রয়েছে। শিহাবের কপালে ভাঁজ পড়ে, ইভার ভয় বেড়ে যায়, শরীরের কাঁপন বাড়তে থাকে। ইভা রহমান, ইউ আর আন্ডার অ্যারেস্ট।
শিরিন চৌধুরীকে খুনের অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। চমকে ওঠে শিহাব এবং মজিবর। ইভা হতভম্ব হয়ে যায়। পুলিশ জানলো কি করে? এটা তো কারোরই জানার কথা না। শিহাব বলে, কি বলছেন আপনি? ঠিক বলছি, মাইশা চৌধুরী প্রমাণসহ কেস করেছেন ওনার নামে। ওনাকে অ্যারেস্ট করছি আমরা, বাকিটা কোর্টে কথা হবে। বলে মহিলা কনস্টেবলকে ইশারা করেন। সাথে সাথে তারা ইভার 2 হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। ইভা কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু কেউ শোনে না তার কথা। শিহাব ভাবনায় পড়ে যায়। মাইশা প্রমাণসহ কেস করেছে। মাইশা, তার মা বেঁচে নেই, ইভা মেরেছে। মাইশা দেখেছে, কোথায় মাইশা? মাইশার মেজাজ তুরঙ্গে। রিয়াদ একগুচ্ছ কালো গোলাপ এনে রেখে দিয়েছে মাইশার রুমে, ঠিক বিছানার ওপর। এর আগেও এমন কাজ করেছে রিয়াদ। মাইশা সাফ সাফ জানিয়ে দিয়েছে, গাছের ফুল গাছেই মানায়, হাতে না। কিন্তু ছেলেটা শুনলে তো, তবে আজকে মাইশা কড়া গলায় কথা শুনিয়ে দেবে। এটা ভেবেই মাইশা ওড়না কোমরে বেঁধে বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়। এই মুহূর্তে রিয়াদ খাচ্ছে। মাইশা রিয়াদকে খেতে বসতে দেখেই রুমে এসেছিল। ধাপ ধাপ পা ফেলে খাবার রুমে গিয়ে দেখে ঠিকই রিয়াদ খাচ্ছে, তবে এখন আশেপাশে রেহানা বেগমকে দেখা যাচ্ছে না। মাইশা গিয়ে রিয়াদের পাশে দাঁড়ায়। ফুল কেন ছিঁড়েছো? না করেছি না তোমায়? রিয়াদ জবাব দেয় না, চুপচাপ খেতে থাকে। মাইশার রাগ বেড়ে যায়। সে খানিকটা ঝুঁকে বলে, আমি কথা বলছি, কানে ঢুকছে না? শুনতে পাচ্ছ না তুমি? ফুল কেন? বাকিটা শেষ করতে পারে না মাইশা। রিয়াদ খানিকটা রুটি ঢুকিয়ে দেয় মাইশার মুখে। মুখ ভর্তি রুটি। মাইশা বড় বড় চোখ করে তাকিয়ে থাকে রিয়াদের দিকে। রিয়াদ মাইশার নাক টেনে দিয়ে বলে, আস্তে আস্তে কথা বলবা আর ধীরে ধীরে চলবা। এখন তুমি যেমন বিহেভিয়ার করবা, তোমার বাচ্চাও তেমন বিহেভিয়ার করবে, বুঝলি টুনির মা? শিহাবের ললাটে চিন্তার ভাঁজ। অবাকে চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে সে। মজিবরও অবাক হয়েছে। স্ত্রী চলে যাওয়ার শোকের থেকে চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা বেশি আবেগপ্রবণ করেছে তাকে। সবটা মাইশা করেছে। ইভা ভয়ে সিটিয়ে আছে, হাতে তার হাত করা। পাশে সেই ড্রাইভার। সামনে ল্যাপটপের স্ক্রিনে চলছে কিছু দৃশ্য। সেই দৃশ্য দেখছে কয়েকজন পুলিশ অফিসার, শিহাব, মজিবর, সোহেল, ইভা এবং সেই ড্রাইভার। শিরিনের নারী পাচার করার ব্যবসায় নারীদের স্বীকারোক্তি এবং ইভা শিরিনকে গলা ছুরি চালিয়ে নদীতে ফেলে দেওয়ার দৃশ্য। নিখুঁতভাবে ভিডিও করা সবটা। কে করেছে এমনটা? কেস ফাইলে মাইশার সাইন। শিহাব 2 হাতে চুল খামসে ধরে বসে পড়ে। মায়ের মৃত্যুর থেকে মায়ের পেশাটা তাকে বেশি কষ্ট দিচ্ছে। মুখ থেকে ছিস শব্দটা বেরিয়ে আসছে। হঠাৎ শিহাবের মনে পড়ে মাইশার কথা। অফিসার, মাইশা এসেছিল এখানেই। পুলিশ অফিসার জবাব দিতে পারে না। জবাব দেওয়া বারণ তাদের। তিনি গলা খাঁকড়ি দিয়ে বলেন, পার্সোনাল কথা কাউকে শেয়ার করা বারণ। মাইশা ম্যাম নিজেকে আড়াল রাখতে চাচ্ছে। সোহেল ভোরো কুচকে বলে ওঠে, কিন্তু আমার কেন মনে হচ্ছে মাইশা এসব কিছুই জানে না, আপনারা কিছু লুকাচ্ছেন। পুলিশ অফিসার হাসে, মাথা চুলকে জবাব দেয়, মাইশা ম্যামের মেয়ে বেবি হতে যাচ্ছে। ম্যাম ইনভাইট করেছেন আপনাদের সহ আমাকে। সময় হলে সবাইকে নিয়ে যাব। শিহাব হিসাব মেলায়। মাইশা তো প্রেগনেন্সির 6 মাস চলে। তার কন্যা সন্তান আসতে চলেছে। কোল জুড়ে ফুটফুটে বাবু আসবে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে শিহাবের। বিড়বিড় করে বলে, আমার মেয়ে হবেই। বাবা, তোমাকে ঠিক নিয়ে আসবো সোনা। আমার মেয়ে আমার সাথে থাকবেই। কিছু প্রশ্নের উত্তর থাকলেও কখনো মুখের উপর উত্তর দেওয়া যায় না। এই যে মাইশাকে প্রশ্ন করা হয়েছে, সে রিয়াদকে বিয়ে করতে চায় কিনা। মাইশা চাইলে কড়া গলায় জবাব দিতে পারে, না, আমি ওনাকে বিয়ে করতে চাই না। কিন্তু মাইশা পারছে না, কারণ গতকাল রাতে মাইশা ঘুমানোর আগে একটু বাইরে বেরিয়েছিল পানি খেতে। তার রুমে পানি ছিল না। তখন মাইশা রেহানা বেগমের রুমে কথার আওয়াজ পায়। নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে এগিয়ে যায় শুনতে। দরজার পাশে দাঁড়াতেই মাইশার চোখে পড়ে রুমের ভেতরে রিয়াদ তার মায়ের পা জড়িয়ে কাছে এবং বলছে, আমি মাইশাকে ছাড়া বাঁচব না। জীবনে তোমাদের কাছে কিচ্ছু চাই না। যা বলছো তাই করেছি, শুনেছি। শেষবারের মতো মাইশাকে যাচ্ছি, আমাকে ভিক্ষা দাও। নিজের চোখে এমন আকুলতা দেখে মাইশা দিশেহারা হয়ে গিয়েছিল। কি করবে বা করা উচিত বুঝতে পারছে না। রেহানা বেগম বিরক্ত হয়ে মাইশার চুপ থাকা দেখে। আমিনুল শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, সময় দিচ্ছে মাইশাকে ভাবতে। অশান্ত রিয়াদ, হাত পা কাঁপছে তার। ডিসেম্বরের হাড় কাঁপানো শীতে সে ঘেমে যাচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার।
গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, একটু পানির প্রয়োজন অনুভব করছে। স্থির হয়ে বসে থাকতে পারছে না সে, একবার দাঁড়িয়ে যাচ্ছে তো আবার বসে যাচ্ছে। ওর থেকে অনুমতি নেওয়ার কি আছে? আমার ছেলের মতো ছেলে সে গোটা দুনিয়া খুঁজেও পাবে না। তুমি এই আংটিটা বানিয়ে আনো, পরিয়ে রাখবো, বাচ্চা হয়ে গেলে বিয়ে হবে। রেহানার শক্ত জবাব। বুক কেঁপে ওঠে মাইশার। দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছে তার নেই। রিয়াদ যথেষ্ট ভালো ছেলে, কিন্তু ভালো বর সে কখনোই হতে পারবে না। আবেগের বসে লাফাচ্ছে এখন, কিন্তু যখন বুঝতে পারবে তার আবেগ কেটে যাবে তখন আফসোস করবে। অন্যের সন্তানকে নিজের সন্তান পরিচয় দেওয়া কি এতই সহজ? কখনোই না। স্ত্রীর মন্তব্যে বিরক্ত বোধ করে আমিনুল। বিয়েটা মাইশার, সিদ্ধান্ত মাইশার, এখানে কোনো প্রকার জোর তিনি করতে চায় না। মাইশা, তুমি নির্ভয়ে জবাব দিও, কোনো চাপ দেওয়া হবে না তোমায়। রিয়াদ তোমাকে ভালোবাসে, তাছাড়া বাকিটা জীবন তুমি একা কাটাতে পারবে না, তোমার কাউকে প্রয়োজন পড়বেই। তোমার বাচ্চার একটা ঠিকঠাক পরিচয় দরকার, বাকিটা তুমি ভাবো। আমি রিয়াদকে বিয়ে করতে রাজি, তবে এখন নয়। আমাদের ডিভোর্সটা হয়নি এখনো। যতই প্রেগনেন্সি গোপন রেখে ডিভোর্স পেপার বানানো হোক না কেন, ডিভোর্স কিন্তু হয়নি। আর আমি জানি ডিভোর্স পেপারে সাইন করে শিহাব সেটা কোর্টে জমা দেয়নি। প্রপারলি ডিভোর্সটা হোক, তারপর আমার বাচ্চা দুনিয়ার আলোটা দেখুক। তখন যদি রিয়াদ বাচ্চাটাকে নিজের মনে করতে পারে, আমি বিয়ে করব। আমিনুলের কথার পিঠে মাইশা বলে ওঠে। মাইশার জবাবে সন্তুষ্ট আমিনুল। রেহানাও ভালো লেগেছে জবাব। তার ছেলেকে রিজেক্ট করে দিলে এই মুহূর্তে এই মেয়েকে বাড়ি থেকে বের করে দিত রেহানা। মাইশা এবার রিয়াদের চোখে চোখ রেখে বলে, তুমি কথা রাখতে পারো না রিয়াদ। কথার খেলাপ করা মানুষদের আমার পছন্দ না। বলেই মাইশা চলে যেতে দেয়। রিয়াদ বলে ওঠে, আমাকে তোমার কখনোই পছন্দ ছিল না। একটা কথা শুনে রাখো, আমাদের বেবিকে লাগবে। আমি তোমাকে আর তাকে সুন্দর একটা জীবন দিব। 9 মাসের পেট নিয়ে মাইশা চলাফেরা করা কষ্টকর হয়ে গেছে। সাধারণত আর 5টা প্রেগনেন্ট মহিলার থেকে মাইশার পেটটা বেশি উঁচু হয়েছে। আজকে রিয়াদ মাইশাকে নিয়ে গিয়েছে চেক আপ করাতে। প্রতি মাসে একবার করে ডক্টরের চেম্বারে যেতে হয় তাদের। মাইশার যাবতীয় দায়িত্ব রিয়াদ পালন করে আসছে। ডাক্তার দেখানো থেকে শুরু করে মাঝরাতে পা ব্যথা করলে পা মালিশ করে দেওয়া, ঠিকমতো ওষুধ এবং খাবার খাওয়ানো, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে এবং সেই সাথে অফিসটাও করে যাচ্ছে। রেহানা বেগম, আমিনুল, আয়রা সকলেই মাইশার ভীষণ আদরে রাখে। কথায় বলে না, অসহায় মানুষ একটু ভালোবাসা পেলে আহ্লাদী হয়ে ওঠে। মাইশারও অবস্থা তেমন। মাইশা কখনো নেকা ছিল না, কিন্তু ইদানিং নেকা হয়ে যাচ্ছে। কত কষ্ট সহ্য করেছে, কত মাইর খেয়েছে, কখনো চোখের পানিটুকু কেউ মুছিয়ে দেয়নি। তবে এখন একটু পেটে ব্যথা করলেই মাইশা কেঁদে ওঠে, আর তার কান্নায় অস্থির হয়ে পড়ে রিয়াদ, রেহানা, আমিনুল এবং আয়রা। মাইশার চোখ থেকে এক ফোঁটা পানি গড়ালে তারা অস্থির হয়ে ওঠে। রক্তের সম্পর্ক ছাড়াও কখনো মানুষ মানুষকে এতটা ভালোবাসে? মাইশার পরনে ঢিলে ঢালা মেক্সি, পা দুটো আবারও ফুলে উঠেছে। সকালে রিয়াদ তেল মালিশ করে দিয়েছে। রিয়াদ মাইশাকে তৈরি হতে দিয়ে নিজে চেঞ্জ করতে গিয়েছে। মাইশার জামাটাই পাল্টেছে শুধু। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে যাচ্ছে। রোগা পাতলা মাইশা এখন মোটো হয়ে গিয়েছে। চাপা ভাঙা গাল দুটো গোলুমোলু হয়ে উঠেছে। পেটের জন্য পা দুটো দেখতেই পারে না মাইশা, নিচু হতে পারে না। উঁচু পেটটাতে হাত বুলায় মাইশা, আনমনে বলে ওঠে, আমার সোনা মা, কখনো বলে যাস না। রিয়াদ শার্টের বোতাম লাগাতে লাগাতে ঢুকে পড়ে। টুনির মা, তোমার হলো? মাইশা রিয়াদের কণ্ঠ পেয়ে তাড়াহুড়ো করে ওড়নাখানা মাথায় চাপিয়ে নেয়। এই তো আমি রেডি। রিয়াদ মুচকি হাসে, এগিয়ে আসে মাইশার দিকে, আয়নার দিকে ঘুরিয়ে দেয় মাইশাকে। মোড়া টেনে বসতে ইশারা করে। মাইশা বাধ্য মেয়ের মতো বসে পড়ে। ড্রেসিং টেবিলের উপর থেকে চিরুনিখানা তুলে নেয় রিয়াদ। আলতো হাতে আশ্রাতে থাকে মাইশার চুল। আয়নায় রিয়াদকে দেখতে থাকে মাইশা। আচমকা মাইশা প্রশ্ন করে, আমায় খুব ভালোবাসো তাই না? থমকে যায় রিয়াদ, হাত থেমে যায় তার। তাকায় মাইশার চোখের দিকে, ছোট করে জবাব দেয়, হুম। আমার কিছু হয়ে গেলে তোমার টুনিকে তুমি ভালোবাসবে, আগলে রাখবে, শিহাবের হাতে তুলে দেবে না তো? কলিজা কেঁপে ওঠে রিয়াদের। আতঙ্কিত হয় তার চোখ মুখ। মাইশা আবারও হাসে। মানুষের মৃত্যুর কথা তো বলা যায় না। দেখা যাবে তখন, ফিউচার ভাবতে হবে না তোমার। ইভাকে জেলে ঢুকালে তুমি, তাহলে আমার নাম কেন দিলে? রিয়াদ আবারও অবাক হয়। মাইশা জানলো কি করে? হ্যাঁ, রিয়াদ আর সোহেল ভিডিও করেছিল সবটা।
এবার পিছু লেগেছিল শিরিনের নারী পাচারও তারাই ফাঁস করেছে। সোহেল রিয়াদের বন্ধু। যাতে শিহাব তোমায় দুর্বল না ভাবে, সে যাতে বোঝে মাইশা প্রতিবাদী। জিজ্ঞেস করবে না আমি কিভাবে জানলাম? তুমি সোহেল এবং আমার কথা শুনে ফেলেছিলে, সেটাও আমি জানি। রেহানার থেকে বিদায় নিয়ে রিয়াদ মাইশাকে নিয়ে বেরিয়ে পড়ে। মাইশা বায়না ধরেছে আজকে রিস্কা করে যাবে। অগত্যা রিয়াদ রিস্কা ডেকে নেয়। বাজার পেরোতেই রিস্কা আটকে দাঁড়িয়ে যায় শিহাব। থেমে যায় রিস্কা। আতঙ্কিত হয় মাইশা, রিয়াদের হাতখানা শক্ত করে ধরে ফেলে। শিহাব আসলে এই এলাকাতে এসেছিল বেড়াতে মজিবরকে নিয়ে। এখানে শিহাবের দাদা বাড়ি। হঠাৎ করেই খেয়াল করে মাইশাকে, এক দৌড়ে চলে এসেছে। শিহাব মাইশার হাতখানা ধরে ফেলে। মাইশা, কত খুঁজেছি তোমায়, কোথায় ছিলে তুমি? হুম হুম। শিহাবের চোখের কোণে পানি জমেছে। মাইশা স্বপ্ন ঢোক গিলে শিহাবের থেকে নিজের হাতখানা ছাড়াতে চায়। রিয়াদ খেপে যায়, ধাক্কা দিয়ে সরিয়ে দেয় শিহাবকে। ওকে ছোঁয়ার সাহস হয় কি করে তোর? শিহাবও রেগে যায়। সে তেড়ে এসে রিয়াদের কলার টেনে ধরে। এভাবেই দুজনের কথা বাড়তে থাকে, হাতাহাতি বাড়তে থাকে। ছোট্ট রিস্কাটা কেঁপে কেঁপে উঠছে। দু হাতে দুই কোণই চেপে ধরে বসে আছে মাইশা। রিয়াদ এক লাফে রিস্কা থেকে নেমে যায়। রিস্কা মামাও নেমে পড়েছে। শিহাব রিয়াদকে লাথি দিতে যায়। রিয়াদ সরে যাওয়াতে লাথি রিস্কায় লাগে এবং মাইশা সহ রিয়াদ উল্টে পড়ে যায়। রিস্কায় খানিকটা ভর পড়ে মাইশার পেটে। চিৎকার করে ওঠে মাইশা। হুঁশ ফেরে রিয়াদের। রক্তে মাখামাখি হয়ে গেছে রাস্তা। দিশেহারা হয়ে ওঠে রিয়াদ। শিহাবও বাকরুদ্ধ হয়ে গিয়েছে। রিস্কা মামা চিৎকার করে ওঠে। মাইশাকে গিয়ে ধরতে যায়। মাইশা রক্তমাখা হাতখানা উঁচু করে রিয়াদকে ডাকে। রিয়াদ হাউমাউ করে মাইশার কাছে যায়, কোলে তুলে নেয় মাইশাকে। মাইশা চিৎকার করে কাছে ছটফট করছে। শিহাব গাড়ি থামায়। হাসপাতালের করিডোরে বসে আছে রিয়াদ। চোখ দুটো তার রক্তবর্ণ রূপ ধারণ করেছে। শিহাবও দাঁড়িয়ে আছে খানিকটা দূরে। আমিনুল সামলাচ্ছে রেহানা বেগমকে। এতগুলো দিন মেয়েটাকে রেখেছে, ভালোবেসেছে। কত খেলনা কিনেছে বাচ্চাটার জন্য। মেয়েটার কিছু হয়ে গেলে নিজেকে সামলাতে পারছে না রেহানা। তার আরও একটা চিন্তা, মাইশার কিছু হয়ে গেলে তার ছেলেটার কি হবে? মরেই যাবে তার ছেলে। একটু পরেই বাচ্চার কান্নার আওয়াজ আসে। কান্না থামে রেহানার। সে দাঁড়িয়ে যায়। শিহাবও এগিয়ে যায় দরজার দিকে। রিয়াদ শুধু মাথা তুলছে না। একটু পরেই সাদা তোয়ালে মোড়ানো ছোট্ট চাঁদকে নিয়ে বের হয় এক নার্স। মুখটা তার বিষণ্ণ। শিহাব বাচ্চাটাকে ছুতে গেলেও নার্স ছুতে দেয় না। তিনি মাথা নিচু করে জবাব দেয়, ম্যাম, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলে গিয়েছে বাচ্চাটাকে তার বাবার কাছে দিতে, এবং আপনাকে ছুতেও নিষেধ করে গিয়েছে। বলতে বলতে নার্স রিয়াদের কোলে দেয় বাচ্চাটাকে। রিয়াদ দু হাতে আগলে নেয়, তবে কথা বলে না। শেষ নিঃশ্বাস মানে? আমিনুল ভয়ে ভয়ে প্রশ্ন করে ওঠে। তখনই ডাক্তার বেরিয়ে আসে। সরি, আমরা তাকে বাঁচাতে পারিনি, প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মাথা নিচু করে বলে ডাক্তার। রেহানা হাউমাউ করে কেঁদে ওঠে। আমিনুলও শব্দ করে কেঁদে ওঠে। শিহাবও কাঁদছে। পানি নেই শুধু রিয়াদের চোখে। সে বাবুটার দিকে তাকিয়ে আছে। কালো গোলাপ বাগানের ঠিক সামনে মাইশাকে খাটিয়াতে শুইয়ে রাখা হয়েছে। গোসল করানো শেষ, সাদা কাপড়ে মোড়ানো হয়ে গিয়েছে। মুখটা শুধু একটুখানি খোলা রাখা হয়েছে। রেহানা বেগম দুবার জ্ঞান হারিয়েছেন। আমিনুল পাথরের মতো বসে আছে। বাড়ি ভর্তি মানুষের আনাগোনা। সকলেই শেষবার দেখতে এসেছে মাইশাকে। মাইশার ফুটফুটে মুখখানা দেখে সকলেই আফসোস করছে অকালে চলে যাওয়ার জন্য। শিহাব গেটের কাছেই দাঁড়িয়ে আছে। ভেতরে ঢোকার সাহস তার নেই। রিয়াদ ছোট্ট টুনিকে নিয়ে মাইশার খাটিয়ার পাশে বসে পড়ে। আমাকে বিয়ে করবে না বলে চলেই গেলে, আমি কথা রাখতে পারিনি বলে এভাবে একা করে দিলে। আমাকে ভালোবাসলে না কেন মাইশা? আমার হলে না কেন? শেষের কথা চিৎকার করে বলে ওঠে রিয়াদ। ছুঁয়ে দেয় মাইশার মাথা। হাউমাউ করে কেঁদে ওঠে। রিয়াদের চিৎকার করা কান্নায় উপস্থিত প্রতিটা মানুষের হৃদয় কেঁপে ওঠে। ছোট্ট বাবুটাও কেঁদে ওঠে। হয়তো সে বুঝতে পেরেছে এই দুনিয়ায় সে মায়ের আদর পাবে না। এক দুঃখ বিলাসীর পেটে জন্ম তার। আমি তোমাকে ভালোবাসি মাইশা, খুব ভালোবাসি তোমায়। তোমাকে পাওয়ার দাবি আমি মরার পরেও ছাড়বো না। প্রিয় মানুষটাকে কবরে শুয়ে রিয়াদ হাঁটু মুড়ে বসে পড়ে সেখানেই। হাতে তার একগুচ্ছ কালো গোলাপ। বাড়ির ঠিক সামনে মসজিদের পাশে কবর দিয়েছে মাইশাকে। গোলাপগুলো কবরের পাশে রাখে রিয়াদ। ইচ্ছে ছিল টুনিকে নিয়ে যেদিন আমার বাড়িতে প্রবেশ করবে হাঁটু মুড়ে প্রপোজ করবো তোমায়। ইচ্ছেটা অপূর্ণ রাখি কি করে বলো?
আমাকে ভালোবাসতে মাইশা, সুন্দর একটা জীবন হতো আমাদের, স্বপ্নের মতো বাঁচতাম আমরা। বলতে বলতে কবরের পাশে শুয়ে পড়ে রিয়াদ। হোক না কল্পনা, তবুও তুমি শুধুই আমার। আজকে থেকে আমাদের নতুন জীবন শুরু, যেখানে চাওয়া পাওয়ার হিসাব থাকবে না, শুধু থাকবে নিঃস্বার্থ ভালোবাসা। দুঃখ বিলাসীর গল্পটা শেষ হলো আজ, শুরু হলো রিয়াদ, মাইশা এবং রিশার গল্প। আমাদের মেয়ের নাম রিশা রেখে দিলাম। সুন্দর হলো না বলো মাইশা? এখানেই আমাদের ঘর, এটাই আমাদের আসল ঠিকানা।